নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপঙ্কর শুরু করছি আজকের অনুষ্ঠান জানতে চাই দেশ। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। আজকে যেভাবে আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্য তাকে ছাড়লেন না, কেন্দ্রের কাছে তিনি পৌঁছলেন না, বিষয়টা কিভাবে আমরা দেখছি, আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। আজকে নরেন্দ্র মোদীর ম্যাজিক এবং অমিত শাহর কৌশল, তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্র্যাজেডি এবং এই বিষয়গুলোকে নিয়ে যে কতটা গুরুত্বপূর্ণ আমরা সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসুন আজকে নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আলাপন বন্দ্যোপাধ্যায়কে আজকে যেভাবে কেন্দ্র ডাক করলেন সেটা নিয়ে তিনি কি বললেন সেটা আমরা শুনিয়ে আমরা আলোচনা শুরু করব। দেখুন, टॉपमोस्ट नंबर 1 ब्यूरोक्रेट्स इन द स्टेट, अब सबसे ज्यादा चीफ सेक्रेटरी जो बड़ा ब्यूरोक्रेट होता है उसको आप जस्ट बुला के लेते हैं। इट नेवर हैपेंस विद इन दिस 74 years ऑफ आवर हिस्ट्री। अब ये शर्म का बात है। इवन आई एम रियली सॉरी टू सी दैट अभी जस्टिस तो नहीं हुआ। पर्पस ऑफ एक्सटेंशन वाज कोविड एंड साइक्लोन। दे डिड नॉट मेंशन इन द लेटर फॉर व्हाट रीजन दे वांट दैट Alapan Bandyopadhyay CS will join government of India. What purpose? What is the reason? That they did not mention. They only mentioned the rule, one rule they quoted, 6 clause 1. That rule said that center and state detailed consultation should be there, but no detailed consultation is there, but it is just reverse. प्रतिशोधमूलक आचरण एवं प्रतिशोधमूलक आचरण ये है कि इतना निर्दय, इतना निर्मम प्राइम मिनिस्टर मैंने नहीं देखा, होम मिनिस्टर मैंने नहीं देखा जो ममता को खिलाफ में है। इसी के लिए उसको चीफ सेक्रेटरी पर उसको ब्यूरोक्रेट्स को भी अटैक करने पड़ता है। শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্ন থেকে আজকে তিনি এই প্রেস কনফারেন্স করে বললেন। আজকে আমরা আলোচনা করছি মোদি ম্যাজিক, শাহের কৌশল বনাম মমতার ইমেজ, পিকে ট্র্যাজেডি। তাহলে কি কোথাও না কোথাও আজকে যে কটা কৌশল নরেন্দ্র মোদর ম্যাজিক এবং অমিত শাহের যে কটা কৌশল তিনি অবলম্বন করার চেষ্টা করলেন রাজ্যকে নিজের ক্ষমতার মধ্যে রাখার জন্য, প্রত্যেকটি কৌশল কি তাহলে বিফল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ এবং পিকে ট্র্যাজেডি তাহলে কাজ করে গেল? আজকে কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দিল্লিতে রিপোর্ট করলেন না। আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মুখ্য সচিব থেকে তিনি মুখ্য বার্তা হিসেবে তার সাথে রয়ে গেলেন। আসুন বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং জানবো এবং জানার চেষ্টা করব। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল থেকে প্রদীপ সিং, বিজেপি থেকে উদয় ঝা এবং এডিটর ইন চিফ 24 আওয়ার্স টিভির জয়দেব ধর। সবাইকে 24 আওয়ার্স টিভির লাইভ ডিবেট অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। বিজেপির প্রতিনিধি এই মুহূর্তে আমাদের লাইভ চলছে, আমি অনুরোধ করব আমাদের সাথে যুক্ত হয়ে যেতে। শুধু চেয়ার দেখিয়ে চলে গেলে হবে না, আমাদের সাথে থাকতে হবে। হয়তো উনি জানেন না, উনি হয়তো চলে গেছেন, আমি ওনাকে অনুরোধ করব তাড়াতাড়ি আমাদের ডিবেটে অংশগ্রহণ করার জন্য। আর প্রদীপ বাবুর কাছে প্রথমে যাব। প্রদীপ বাবু শুনতে পাচ্ছেন আমাকে? প্রদীপ বাবু শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ প্রদীপ বাবু শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ প্রদীপ বাবু, একদম শুনতে পাচ্ছি। আমাদের যে টপিক আজকে আমাদের যে টপিক রয়েছে সেটা হচ্ছে মোদি ম্যাজিক, শাহের কৌশল বনাম মমতার ইমেজ এবং পিকে ট্র্যাজেডি। আজকে মোদি এবং শাহের যে ম্যাজিক আর কৌশল যেটা অ্যাপ্লাই করে বারবার রাজ্যকে ক্ষমতা নিজের আন্ডারে আনার যে চেষ্টা, সেটা কিন্তু মমতার ইমেজ কিন্তু কোথাও না কোথাও তাদেরকে বিফল করে দিচ্ছে। আজকে যেভাবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেওয়া হলো, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তিনি কিন্তু গেলেন না এবং তিনি কিন্তু রাজ্যেই থাকলেন মুখ্য উপদেষ্টা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। তাহলে কি সমস্ত কৌশল বিজেপির ব্যর্থ করে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের ইমেজ এবং পিকে স্ট্র্যাটেজিকে বজায় রাখতে পারছে? কি বলবেন? দীপঙ্কর, আমি এই ব্যাপারটা তুমি যেমন ভাবে বলছো আমি তার সেরকম ভাবে দেখতে সহমত নই। দেখো, দিল্লির কেন্দ্রীয় সরকার
কিংবা নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ যিনি হোক, আহ, বন্দ্যোপাধ্যায়ের একটা দীর্ঘ রাজনৈতিক জীবন আছে, দীর্ঘ রাজনৈতিক জীবনের সংগ্রাম আছে। নরেন্দ্র মোদীর কতটা দীর্ঘ রাজনৈতিক জীবন সংগ্রাম আছে আমি জানি না। তিনি আরএসএস এ ছিলেন, তারপরে তিনি গুজরাটের জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন পদে রাজনৈতিক ভাবে কাজ করেন। তারপরে সেখান থেকে আরএসএস এর আরেক অর্গানাইজেশন, মানে আরএসএস থেকে পাঠানো জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন তাকে মারের দায় এবং তার জন্য সেই গুজরাট ছাড়া হওয়ার দায় প্যাটেলের রিপোর্টে তাকে গুজরাট বিজেপি বিতাড়িত করে। একদম বিতাড়িত করার পর তিনি কেশবকুঞ্জে গিয়ে দিল্লিতে সেই কেশব আরএসএস এর প্রধান কার্যালয়ে গিয়ে কাজ করতেন। তারপরে আবার তাকে অটল বিহারী বাজপেয়ী কিংবা এল কে আডবাণী তাকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে গুজরাটের প্রধানমন্ত্রী বানায়। এবং অমিত শাহের ভালো করে দেখা যায়, খুব ভালো করে অ্যানালাইসিস করা যায়, অমিত শাহর যে ডিএনএ, সেই ডিএনএ ভারতেরই নয়। অমিত শাহ একজন পারসী। তিনি, তাদের এমন দুরবস্থা যে তারা ইসলাম ধর্মের কাছে নিজেদের মাতৃভূমি ছেড়ে এসে ভারতবর্ষে বসবাস শুরু করে। ভারতবর্ষ সমস্ত সম্প্রদায়ের মানুষ যেমন বসবাস করে, এই পার্সি দেশের এখানে স্থান দেওয়া হয়েছে। সারা পৃথিবী জুড়ে যদি নিরীক্ষণ করা যায় তাহলে এই পার্সি মানুষের সংখ্যা ভারতবর্ষে সব থেকে বেশি। তা এই অমিত শাহ পার্সি মানুষরা সব থেকে বেশি বিজেপিকে সমর্থন করে, কারণ এনআরসি এনপিএ এনআরসি ইমপ্লিমেন্ট করার কথা এই অমিত শাহ। অদ্ভুত ব্যাপার, একটা রক্তসূত্রের মানুষ, যে রক্তসূত্রের জন্য সোনিয়া গান্ধীকে আমরা প্রধানমন্ত্রী হতে দিইনি, সেই বিদেশি রক্তসূত্রের মানুষ তিনি আগে কতটা ভারতীয় হতে পেরেছেন সেটা জানতে হবে। আর ভারতীয় রাজনীতির সঙ্গে তার মোদির তাবেদারি করা কিংবা তার ব্রিফকেস বোমা ছাড়া তার রাজনৈতিক জীবনে সেরকম কোনো মানুষের জন্য কাজ করার কোনো নিদর্শন নেই। আমি যেটা বলতে চাইছি, আমরা কেন্দ্রীয় সরকার যিনি থাকেন, যিনি প্রধানমন্ত্রী হন, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হন কিংবা যে মন্ত্রী থাকেন, তারা কিন্তু সংবিধানের কাছে ওতবদ্ধ, শপথবদ্ধ যে সমস্ত দেশের যারা কেন্দ্রীয় সরকার থাকে দেশের মানুষের তারা কাজ করবে, প্রত্যেকটি দেশের মানুষের রক্ষা, অতীত থেকে তারপরে গৃহ, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, এই চারটের উপরে কাজ করে তাদের দৃঢ় প্রতিজ্ঞ থাকা উচিত। কিন্তু অদ্ভুত ভাবে একটি রাজনৈতিক দলের এই দুই শীর্ষকর্তা থেকে যায় সমস্ত রাজ্যের, সব যত রাজ্য আছে এই রাজ্যের বিরোধী মানুষদের ক্ষমতাকে কক্ষীভূত করে, তাদের ক্ষমতাকে কুক্ষীভূত করে নিজেদের হাতের তলায় নিজেদের ইচ্ছা মতো মানে চালানোর জন্য। অদ্ভুত লাগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে বিরোধী নেত্রী, তার আগে কংগ্রেস নেত্রী, তার আগে ছাত্র নেত্রী হিসাবে দেখতে দেখতে বাংলার মানুষ বড় হয়েছে। আজকের দিনে কোথাও গিয়ে তাকে মুখ্যমন্ত্রী চেয়ার পেয়েছেন তিনি, মানুষ আস্থা রেখেছেন, তিনি মুখ্যমন্ত্রী হয়েছে। এই মুখ্যমন্ত্রীকে আজকের দিনে যে আশায় তুষ্টিতে ও অর্থ বিনিয়োগ করে, ক্ষমতা প্রলোভন দেখিয়ে, মামলার প্রলোভন দেখিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে লোক ভাঙিয়ে নিয়ে গিয়ে তারা জড়ো করে দুঃশাসন দেখার স্বপ্ন দেখছে। আরো অদ্ভুত ব্যাপার কি জানো, বাংলার মানুষকে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম করে বিজেপি একটা মানে অপপ্রচার চালায় যে বিজেপির প্রতিষ্ঠাতা, বিজেপির নাকি মানে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা নাকি শ্যামাপ্রসাদ মুখার্জি। মানে তারা তার রাজনৈতিক পিতৃ পরিচয়টুকু ভুল স্বীকার করেন। যে বিজেপি তৈরি হয়েছিল 1980 সালে জনতা দল ভেঙে, সেই জনতা দলের এল কে আডবাণী এবং অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যে ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছিল তাদেরকে অস্বীকার করে। কিন্তু আমরা তো কোথাও অস্বীকার করি না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজনৈতিক পিতা মাতা যাই বলো সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তো কংগ্রেস যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি, তাকে আমরা বলি না। হ্যাঁ, এখন আদর্শের নিরিখ হতে পারে, দুটো তফাৎ। আদর্শকে তুমি তোমার আমি অহিংসবাদী আন্দোলনে অহিংসবাদী নীতির ওপর দাঁড়িয়ে আমরা চলি, তারা শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শের ওপর দাঁড়িয়ে চলতেই পারে, তারা ছবি ব্যবহার করতেই পারে। কিন্তু
অদ্ভুতভাবে রাজনৈতিক হিসাবে তারা কিন্তু আজকের দিনেও শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা ব্যবহার করে যাচ্ছে। এটাও একটা মানুষকে ঠকা প্রশ্ন, এটাও একটা ব্যাপক দ্বিচারিতা। তা আমি যেটা বলতে চাই, এইরকম প্রশ্ন সমস্ত রাজ্যের উপরেই তারা লাগু করছে। দিল্লির ওপর তুমি যদি দেখতে পারো, তাহলে গভর্নরকে দিয়ে যে নোংরা রাজনীতি করা হয়েছিল, প্রতিহিংসামূলক রাজনীতি করা হয়েছিল, 67টা সিট অরবিন্দ কেজরিওয়াল পার্টি আপ পাওয়া সত্ত্বেও, 3টে এমপি পাওয়া সত্ত্বেও অরবিন্দ কেজরিওয়ালকে গভর্নরকে দিয়ে তার ক্ষমতা কেড়ে নেওয়ার প্রচেষ্টা, এবং এই নোংরা রাজনীতি সমস্ত রাজনৈতিক সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত রাজ্যের ওপর এরা প্রয়োগ করেছে। সেটা এই যে স্বপ্নভঙ্গ হয়েছে, মানুষ যে বিজেপিকে সঠিকভাবে, দেশের মানুষ হয়তো চিনতে না পারলেও বাংলার মানুষ যে সঠিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজনৈতিক দলে তৃণমূল কংগ্রেসের যে প্রচার ছিল, যা বোঝানোর চেষ্টা করেছে আমরা মানুষকে, সেটা মানুষ বুঝতে পেরেছে। এর জন্য মানুষকে ধন্যবাদ জানাই। তা এই যে মানুষকে চিনতে পারা, তাদের যে এই যে দুরভিসন্ধি, ধরো দুইটি চোর চুরি করতে বেরিয়েছে, তারা যদি চুরি করতে না পারে, তারা গৃহস্থের চেষ্টা করে কোনো ক্ষতি, মানে ক্ষতি মানে ধরো জবা গাছ আছে বাড়িতে, জবা গাছটা উপরে দিয়ে এলো, যদি ওখানে আম গাছ থাকে আম গাছটাকে উপরে দিয়ে গেল, যেহেতু চুরি করতে পারে। তা এইরকম ভাবে বাংলা দখল করতে না পারার যে তাদের রাগ, সেই রাগটাকে বিভিন্ন মাধ্যম দিয়ে তারা প্রকাশ করার চেষ্টা করছে। তার মধ্যে যেমন সিডিইবিআই কে কাজে লাগানো, তার মধ্যে যেমন আইন ব্যবস্থার প্রধান বিচারপতিদের কাজে লাগানো, তার মধ্যে তেমন এই ব্যুরোক্রেটসদের, এই আমাদের সব থেকে আজকের দিনে, তুমি তো সাংবাদিক, তুমি তো নিশ্চয়ই জানবে, তিনি সংবাদ মাধ্যম থেকে জীবন শুরু করেছিলেন, আজকে ধীরে ধীরে আই হওয়ার পরে তার দীর্ঘনৈতিক জীবনের শীর্ষস্থানে অবস্থান করছেন। একজন আইএএস যখন কোন রাজ্যের শীর্ষ পদাধিকারী হন, সেটা তার কাছেই গর্বের ব্যাপার। আর যিনি হন, তার যোগ্যতা নিয়ে কখনো কোন প্রশ্ন না, কারণ সেই শীর্ষে যাওয়ার জন্য তার যা যোগ্যতা লাগে, সেই যোগ্যতা অপরিসীম হতে হয়। তা সেরকম একটা মানুষকে দীর্ঘদিন সততার চাকরি করার পর তাকে যে ধাক্কা দিল শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে আর এই বাংলার মানুষকে জন্য, এই এই নোংরা রাজনীতি, প্রতিহিংসা পরায়ণ রাজনীতিকে আমরা ধিক্কার জানাচ্ছি, ঘৃণা করি। দিনে সমস্ত মানুষ, সারা ভারতবর্ষের মানুষ দেখছে বিজেপিকেও কিন্তু এই যে চক্র তৈরি করছে, যে চক্র বিরোধীদের ফেলার জন্য বিজেপি তৈরি করছে, কালে দিনে এমন একটা দিন তুমি দেখবে দীপঙ্কর, যেদিনকে এই চক্রব্যূহের মধ্যে সবচেয়ে আওয়াজ তুলছে বাঁচাও বাঁচাও করে এই বিজেপির সর্বভারতীয় বিজেপির রাজনৈতিক দল। ধন্যবাদ প্রদীপবাবু। এবার আমাদের সাথে উদয়বাবু রয়েছেন, তিনি অ্যাডভোকেট, তার সাথে সাথে বিজেপির সমর্থক, বিজেপিকে তিনি সমর্থন করেন, আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন। ওনার কাছে যাব এবং জানতে চাইব যে আজকে আমরা আলোচনা করছিলাম যে মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ভার্সেস, মানে সরাসরি যে লড়াই, সেই লড়াইয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও না কোথাও মোদিজিকে একটা জায়গায় আটকে দিচ্ছেন। কি বলবেন বিষয়টা নিয়ে? দেখো দীপঙ্কর, না আমি সংবিধান জানি, কিন্তু সংবিধানে একটা ধারা আছে, আর্টিকেল 250। আমি তোমাকে বলবো একটু যদি আর্টিকেল 256 তোমাদের দর্শকদেরকে একটু অন স্ক্রিন দেখাও, ঠিক আছে? তাহলে একটা জিনিস পরিষ্কার, যে যে কোনো স্টেট গভর্নমেন্ট যদি সে ইলেক্টেড হয়, ওই স্টেট গভর্নমেন্টকে কাজ করতে হবে ফর ইমপ্লিমেন্টেশন অফ পলিসিজ অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এই যে ইলেকশনের কথা যেটা বললে, ইলেকশন ওভার, টিএমসি জিতেছে, একজন হারা ক্যান্ডিডেট মন্ত্রী হয়েছেন, সেটা তাদের ব্যাপার। কংগ্রাচুলেশনস টু টিএমসি, উনি জিতেছেন। কিন্তু পশ্চিম বাংলার প্রধানমন্ত্রী নন, মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার প্রধানমন্ত্রী নন, যেটা টিএমসির ভাই এক্ষুনি আগে বললেন যে গুজরাটের প্রধানমন্ত্রী করা হয়েছিল নরেন্দ্র মোদীকে। আমাদের দেশে স্টেটের কোনো প্রধানমন্ত্রী হয় না। যতক্ষণ
ভেতরে এই নোংরা মানসিকতা থাকবে যে আমার স্টেট গোটা ভারতবর্ষের থেকে আলাদা। এই যে যা ঘটনা হয়েছে, এই আলাপন বন্দ্যোপাধ্যায়কে ডাকা না ডাকা, এটা ওটা যাই হোক না কেন, এই ডিবেট শুরু করার আগে আপনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বাইট দেখালেন। সত্যি কথা, আমি কিন্তু কিছু বুঝতে পারি। তার কারণ হচ্ছে, জানি না ওনাকে কে মাথার দিব্যি দিয়ে আপনি ইংরেজি ভাষায় প্রেস কনফারেন্স করুন বা হিন্দিতে প্রেস কনফারেন্স করুন, কে মাথার দিব্যি দিয়ে বলেছে আমি জানি না। উনি বাংলায় বললে ভালো করতেন, একটা ব্যাপারটা বুঝতে পারতাম কি বলতে কি চাইছেন। একজন আইএএস অফিসারের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওই আইএএস অফিসারের একটা এক্সটেনশন অ্যানাউন্স হয়েছিল প্রায় 10-12 দিন আগে, সেই জানি। ওই এক্সটেনশনটা উনি অ্যাকসেপ্ট করেছেন, ভেরি গুড। অ্যাকসেপ্ট করে ওনাকে ডাকা হলো যে আপনি আপনার মূল ক্যাডারে চলে আসুন। উনি বললেন আমি আজ থেকে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করলাম। এটা একটা ফাইন পয়েন্ট অফ ল, এটা করা যেতে পারে কি পারে না। পরবর্তীকালে আবার দেখলাম একটা মিডিয়ায় যে আবার ওই আলাপন বাবুকে নাকি শোকজ করা হয়েছে। ঠিক আছে, তার জন্যই বললাম এটা ফাইন অন দ্য কোয়েশ্চেন্স অফ ল। আর আইএএস অফিসার গোটা দেশে যতগুলো আছেন, দে আর বাউন্ড বাই দেয়ার সার্ভিস রুলস। একবার বলছি, যতগুলো আইএএস অফিসার আছেন, যতগুলো আইপিএস অফিসার আছেন, দে আর অল বাউন্ড বাই দেয়ার সার্ভিস রুলস। তাহলে একটা প্রশ্ন কিন্তু দেখবে আগামী দিনে হয়তো, যদি আমি একটা কথা এখানে আমি জিজ্ঞাসা করব, যেটা আপনি বললেন না এক সেকেন্ড আমি একটু শেষ করে নি, হ্যাঁ বলুন, একটু শেষ করে নি, তারপরে তুমি প্রশ্ন করবে। আমি একটু শেষ করে নি। এবার যারা বলছেন যে আলাপন বন্দ্যোপাধ্যায় কি বাঙালি অবাঙালি হ্যান ত্যান, এই তারা মূর্খের রাজ্যে বাস করেন। প্রথম কথা হচ্ছে, কোনো আইএস অফিসার বা আইপিএস অফিসার বাঙালি অবাঙালি মারাঠি গুজরাটি হন না। দে আর অল ক্যাডার্স অফ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। যদি এইভাবে এদের পোস্টিং বা এইভাবে এটা বিচার করা হয়, আমি তোমাকে বলছি দেশ রসাতলে যাবে। এক, আর যদি বাঙালি সেন্টিমেন্টই এত বড় হয়, তো ওই বাঙালি সেন্টিমেন্ট কোথায় ছিল যখন দময়ন্তী সে সত্য কথা বলার জন্য, সত্য উদ্ঘাটিত করার জন্য দময়ন্তী সেনকে এই মমতা ব্যানার্জি পানিশমেন্ট পোস্টিং করেছিলেন, তখন এই বাঙালি বাঙালি করা লোকজনরা কোথায় ছিল? দময়ন্তী সেনের একটাই অপরাধ ছিল, উনি সত্যি কথাটা বলে দিয়েছেন। আলাপন বাবুর একটা ট্র্যাক রেকর্ড আছে, যতদিন বামপন্থী সরকার ছিল উনি বামপন্থীদের খুব কাছের লোক ছিলেন। তারপরে যখন তৃণমূলের সরকার এলো, উনি তৃণমূলের খুব কাছের লোক হয়ে গেলেন। আর এখন তো কোলের লোক হয়ে গেছে। কিন্তু ওই কোলের লোক হয়ে আমার মনে হয় না, একজন উকিল হিসেবে বলছি, বিজেপির লোক হিসেবে নয়, আমার মনে হয় না যে এই কোলে বসে উনি বেঁচে যেতে পারবেন। আমি তোমাকে বলছি, এই দীপঙ্কর, আলাপন বন্দ্যোপাধ্যায় একজন আইএস অফিসারের কপালে অনেকগুলো কষ্ট আছে, অনেকগুলো কষ্ট আছে। আমি ভবিষ্যৎবাণী করলাম, আগামী দিনে হয়তো আমি আবার তোমার চ্যানেলে আসবো ডিবেটে, আর তুমি আমাকে ডাকবে হয়তো, আমি জানি। কেন এই যখন এই প্রক্রিয়াগুলো শুরু হবে না, তখন হবে, এটা হতে বাধ্য। তাহলে এটা কি কোথাও না কোথাও একটা এইটুকুই ভয়, বললাম। এটা কি কোথাও না কোথাও একটা ভয় দেখানোর রাজনীতি হচ্ছে? আমি তোমাকে একদম আগেই বলেছি, আমি এই কথাটা বিজেপির লোক হিসেবে বলছি, লয়ার হিসেবে বলছি। ভয় দেখানো কাকে? কে ভয় দেখাবে? আইএএস ক্যাডার যেটা, আইএএস সার্ভিস যেটা আমাদের দেশের সব থেকে বড় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, প্রথমে একজন তাদেরকে কলার বন্ধু ভয় আছেন, দেখানো দেখে নিই। যায় না। একজন কলার বন্ধু আছে, দেখে নিই কে রয়েছেন। কলার বন্ধু এসেছেন একজন আমাদের সাথে, আমরা দেখে নিই কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, কে বলছেন?
হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। নমস্কার, কে বলছেন? কে বলছেন, কথা বলুন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, মিউট করছি। আর আওয়াজ আসছে একটা, ওই জন্য আমি হ্যালো হ্যালো করছি। কলটা কেটে গেল, তখন আমি এসেছিলাম লাইনে। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি আমি বলুন, আপনি আপনাদের কি বলতে অনুষ্ঠান চান রোজ বলুন। শুনি আমি শুনতে পাচ্ছি, এবং আপনি বলুন। ভালোই লাগে আমার। সবাইকে নমস্কার। এবং আমার নাম শ্যামল ব্যানার্জি, আমি ত্রিপুর হাওড়া থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন দাদা হাওড়া থেকে? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড একটা নয়েজ হচ্ছে কন্টিনিউয়াস। হাওড়া থেকে কে বলছেন? হাওড়া থেকে কে বলছেন? হাওড়া থেকে কে বলছেন দাদা? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন, আপনার বক্তব্য বলুন। কথাটা শোনা যাচ্ছে না, একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ। টেকনিক্যাল কিছু ডিস্টার্ব হচ্ছে সাউন্ডের, আপনি আপনার বক্তব্যটা বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি তো বলতে চাই নয়েজ হচ্ছে, শুনতে পাচ্ছেন? আপনার টেকনিক্যাল ডিস্টার্ব হচ্ছে, আপনি ফোনটা কেটে ফোন করতে পারেন পরে। আমাদের কানেকশনের কিছু গন্ডগোল হচ্ছে, যার ফলে আপনার আওয়াজ শুনতে পাচ্ছেন না। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমি আবারও একটুখানি আমাদের সাথে এই মুহূর্তে উদয়বাবু রয়েছেন, উদয়বাবুর কাছে জানবো, যেটা একটু আগেই বললেন যে আলাপন বন্দ্যোপাধ্যায় 31শে মে তার যে সময়সীমা, মানে যেটা শেষ হয়ে যাচ্ছিল, সেখানে কিন্তু রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে এক্সটেনশন আগে থেকেই 3 মাসের চেয়ে রেখেছিলেন। তাহলে হঠাৎ এমন কি ঘটে গেল যে যেদিন প্রধানমন্ত্রী এখানে এলেন এবং তার সাথে সাথে তিনি যেভাবে আজকে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করতে চেয়েছিলেন বিরোধী দলনেতাকে নিয়ে, সেই বৈঠকে যখন তিনি অংশগ্রহণ করলেন না, ঠিক তারপরেই এই নির্দেশিকা দেওয়া হলো যে আলাপন বন্দ্যোপাধ্যায়কে 31শে মের মধ্যে দিল্লিতে এসে নর্থ ব্লকে দিল্লিতে এসে তাকে যোগাযোগ করতে হবে এবং দিল্লির কার্যক্রম তাকে সামলাতে হবে। তাহলে যদি রাজ্য সরকারের অনুমতিতেই যদি এক্সটেনশন হয়, তাহলে রাজ্য সরকার অনুমতি ছাড়া তিনি কিভাবে আবার কেন্দ্রে ফিরে যেতে পারেন? আমার এই প্রশ্নটা আপনার কাছে থাকলো। প্রথম কথা হচ্ছে দীপঙ্কর, আপনার একটা মিসকনসেপশন আছে। মিসকনসেপশন, রাজ্য সরকারের অনুমতিতে এক্সটেনশন হয় না। রাজ্য সরকারের এক্সটেনশন রাজ্য সরকারের অনুরোধেও নয়, অনুরোধেও না। এক্সটেনশন কে দেবে না দেবে, এক্সটেনশন কে পাবে কে পাবে না, ওইটা ডিসাইড করে প্রত্যেকটি এমপ্লয়ির যে অথরিটি, অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে আইএস অফিসারের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার এই সব ধরনের মামলায় অ্যাডভাইজার হচ্ছে সেন্ট্রাল হোম মিনিস্ট্রি। ঠিক আছে, এবার আলাপন বাবুকে 3 মাসের এক্সটেনশন দেওয়া হয়েছিল, ইট ইজ অন রেকর্ড। তার জন্যই আমি বললাম ফাইন কোয়েশ্চেন অফ ল। যখন উনি একবার এক্সটেনশন অ্যাকসেপ্ট করেছেন, তখন উনি যেটা ক্লেম করছেন যে আমি রিজাইন মানে রিটায়ার করলাম, আই এম লিভিং মাই জব অন দ্য গ্রাউন্ড অফ সুপার অ্যানুয়েশন। এই সুপার অ্যানুয়েশন কথাটা ওনার ক্ষেত্রে কতটা কার্যকরী হবে, এটা একটা প্রশ্ন। আমি তাই বললাম যে একজন আইনের ছাত্র হিসেবে এটাতে আমার চোখ থাকবে, দেখবে কে কি স্ট্যান্ড নিচ্ছে কি করছে। এবার যে কারণটা কেন ডাকা হলো, সেই কারণটা একমাত্র যেটা বলতে পারেন সেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা সেন্ট্রাল হোম মিনিস্ট্রি। আই এম নট দ্য স্পোক্স পারসন অফ সেন্ট্রাল হোম মিনিস্ট্রি। কি কারণে ওনাকে ডাকা হয়েছে, কি কারণে ওনাকে শোকজ করা হয়েছে, ওইটা দুজন বলতে পারেন। তার কারণ হচ্ছে ওনাকে শোকজ যেটা করা হয়েছে ওই চিঠিটাও পাবলিক ডোমেনে নেই, আর ওনাকে কেন ডাকা হয়েছে ওই চিঠিটাও কিন্তু পাবলিক ডোমেনে নেই। এবার যেটা হচ্ছে যে ওনাকে কেন ডাকা হয়েছে বা ওনাকে কেন শোকজ করা হয়েছে, ওইটা সেন্ট্রাল গভর্নমেন্ট বলবেন। আর শোকজের উত্তরে সেন্ট্রাল গভর্নমেন্ট, বিশেষ করে হোম মিনিস্ট্রি, ওটাতে সন্তুষ্ট হবেন কি হবেন না, বা ওনার এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিং হবে, সেটা ওনারা ডিসাইড করবেন। ওটা তো অ্যাটলিস্ট আই এম দ্য লাস্ট পারসন টু ডিবেট দিস অন আ টিভি ডিবেট শো। ওটা একটা প্রক্রিয়া, ওটা যা হবার হবে, আমরাও দেখবো। কিন্তু আমার যেটা বক্তব্য ছিল, যদি বাঙালি এতই করতে হতো, তাহলে বাঙালি ও দময়ন্তী সেনের বেলা যদি একবার গলা ফাটাতো, ঠিক আছে, তাহলে বুঝতাম বাঙালি। আরো একটি প্রশ্নের উত্তর দিতে চাই। এই যে আমার তৃণমূলের বন্ধু যিনি বললেন
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। প্রথম কথা বলি ভাই, যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন তাহলে আজকে আমি আপনার সঙ্গে বসে এইখানে ডিবেট করতে পারতাম না। আপনি সিং, আপনি আপনার নেটিভ ল্যান্ডে হতেন, আমি আমার নেটিভ ল্যান্ডে হতাম, আমরা কেউ এখানে থাকতাম না। তার কারণ হচ্ছে কলকাতা পাকিস্তানের ক্যাপিটাল হতো, এটাকে অস্বীকার করে লাভ নেই। এবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ব্যাপারে একটু কারেকশন অফ ফ্যাক্টস আছে। সেটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘের স্থাপনা করেছিলেন। ওই জনসংঘ পরবর্তীকালে জনসংঘটাকে নেম করে এটাকে ভারতীয় জনতা পার্টি করা হয়েছিল অন 6 এপ্রিল 1980। তার জন্য আমরা সারাক্ষণ বলে থাকি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হচ্ছেন অরিজিনাল এস্টাবলিশ যারা, যিনি করেছিলেন ভারতীয় জনতা পার্টি। কেন সংঘের যে ব্যাপারটা, সংঘ কোনোদিন রাজনীতি করেনি, কোনোদিন রাজনীতির কোন প্রক্রিয়ায় ওনারা থাকেন না। তো সুতরাং সংঘের একটা পলিটিক্যাল উইং হিসেবে জনসংঘ তৈরি হয়েছিল। ওই জনসংঘই পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টি বলে তৈরি হয়। এক, এবার পিতামাতার যে গল্পটা বলছেন না, ওই তৃণমূলের আমার বন্ধুকে বলিয়ে, যদি অটল বিহারী বাজপেয়ী না থাকতেন এই তৃণমূল বলে দলটি জন্ম হতো না। তো বাস্তবে তৃণমূলের পিতা যদি কেউ হয়ে থাকে তার নাম অটল বিহারী বাজপেয়ী। অকৃতজ্ঞ হওয়া ভালো, ওটা নয়। ধন্যবাদ। প্রদীপ বাবু কিছু বলতে চাচ্ছেন? প্রদীপ বাবুর কাছে আমরা একটু শুনে নিই জয়দেব বাবুর কাছে। প্রদীপ বাবু বলুন। অনেক বড় লয়ার উনি, অনেক বড় লয়ার, যে তিনি ভবিষ্যৎবাণী করতে পারেন যে আলাপন বন্দ্যোপাধ্যায়ের কি হবে সেটা উনি জানেন। উনি তো বড় লয়ার জানেন না, ওনার যে মুখের কথা আর ওনার যে স্টাইল অফ ওয়ে অফ টকিং, এটাতেই প্রমাণ করে দেয় উনি কত বড় লয়ার। আমি আপনাকে বলে দিচ্ছি, যে নির্দিষ্ট যে কারণের এগেনস্টে আলাপধ্যায়কে এক্সটেনশন দেওয়া হয়েছিল, সেই নির্দিষ্ট কারণ হলো একটা কোভিড ফাইটিং, একটা মহামারী অতিমারীর বিরুদ্ধে কোভিড ফাইটিং, অ্যান্ড সামনে আসা যে বিপর্যয়, যে ঝড়, তার সঙ্গে লড়াই করার জন্য 31 তারিখ তার ডেট শেষ হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় 10 তারিখ কেন্দ্রীয় সরকারের পার্সোনাল ডিপার্টমেন্টকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে পার্সোনাল ডিপার্টমেন্ট কারা, প্রধানমন্ত্রীকে একটি চিঠি লেখেন যে প্রধানমন্ত্রীজি, আমি আলাপন বন্দ্যোপাধ্যায় 31 তারিখ তার রিটায়ারমেন্টের জন্য আমি তাকে আরো 3টে মাস কাজ করাতে চাই এই অতিমারী সংক্রান্ত লড়াই, অতিমারীর সঙ্গে লড়াই এবং ইয়াসের যে বিপর্যয় আসতে যাচ্ছে সেটাকে তার সঙ্গে লড়াই করার জন্য আমার নতুন আইনে আমি আলাপন বন্দ্যোপাধ্যায়কে 3 মাস, আমি 90 দিন আমি অতিরিক্ত চাই। প্রধানমন্ত্রী দপ্তর সেই চিঠি স্বীকার প্রাপ্তি করে এবং 24 তারিখ একটি চিঠি যে দিয়ে পার্সোনাল দপ্তর থেকে, যেটা স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে, সেই পার্সোনাল দপ্তর থেকে জানানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে যে আলাপন বন্দ্যোপাধ্যায়কে আপনি যেটা আপনার চিঠির রেফারেন্স এই আপনি যে অনুরোধ করেছিলেন সেটা গ্র্যান্ট করা হলো, আলাপন বন্দ্যোপাধ্যায়কে 90 দিনের জন্য সার্ভিসে অন্তর্ভুক্তি করা হলো, মানে এক্সটেনশন দেওয়া হলো। এর মধ্যে প্রধানমন্ত্রী আইয়াস আসে, প্রধানমন্ত্রী সফর হয়। সেখানে কিছু মানুষের কৌশলগত মানে ইচ্ছা পূরণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিঠিকে ইগনোর করে সরাসরি আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়। 71 বছরের আমাদের সংবিধান, আমাদের দেশ স্বাধীন হয়েছে 74 বছর। 71 বছরের সংবিধানে একজন আইএএস কে নেই যার রিটায়ারমেন্টের ডেটে কখনো তাকে ট্রান্সফার করা হয়েছে। কোথাও সে দিল্লি থেকে কেন্দ্র, কেন্দ্র থেকে রাজ্য, কোথাও কখনো রিটায়ারমেন্ট ডেট দেন, কোথাও ট্রান্সফার করা হয়নি। এবং উনি লয়ার, উনি হয়তো বিজেপি, কখনো উনি দেখবেন যে কখনো উনি বিজেপি হয়ে যাচ্ছেন, কখনো উনি লয়ার ধরে নিচ্ছেন। সুপ্রিম কোর্টের ল অনুযায়ী জয়ললিতার যে 3 জনকে ছাড়েনি মামলার কেসে সুপ্রিম কোর্টের ল অনুযায়ী দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আপনার ওই
আইএএস কিংবা আইপিএস কে ট্রান্সফার করতে পারবে, কেন্দ্র নিতে পারবে, কিংবা কেন্দ্র পাঠাতে পারে। দ্বিপাক্ষিক আলোচনা ছাড়া কখনো কেন্দ্র একা একা নিজের সিদ্ধান্তে কখনো নিয়ে নিতে পারবে না। তাও রাজ্য সরকার যদি না ছাড়ে তো কেন্দ্রের কিচ্ছু করার ক্ষমতা নেই। পরিষ্কার ভাবে জানিয়ে দিলাম, উনি এই আইনের দিকে তাকিয়ে থাকুক। তারপরে যে নির্দিষ্ট কারণের ভিত্তিতে তাকে এক্সটেনশন দেওয়া হয়েছিল, আলাপন বন্দ্যোপাধ্যায়কে আজকে যে নির্দিষ্ট কারণের ভিত্তিতে চিঠি দিয়ে তার মেনে নেওয়া হয়েছে, তার রিটায়ারমেন্ট মেনে নেওয়া হয়েছে, সেটাকে উনি শোকজ দেখছেন। ওনার মতো মূর্খ লয়ার বলে উঠি এটাকে শোকজ দেখছেন। পারেন আমার কালকে একটা ফাইল করবেন। আপনি একটি মূর্খ লয়ার। আপনার মতো লয়াররা পথে ঘাটে ফুটপাতে পড়ে থাকে এই বাংলায়। আর শুনে নিন, শ্যামা প্রসাদ মুখার্জি বিজেপি ভারতীয় পার্টি জনসংঘ থেকে তৈরি হয়নি। আমি যদি ভুল বলি তাহলে কালকে আবার কোর্টে রেখে নেবেন। যে ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছিল দ্বিতত্ত্বের মেম্বারশিপের দ্বিতত্ত্বে জনতা পার্টি থেকে। জনসংঘ আজকে আলাদা রাজনৈতিক দল। জনসংঘ কখনো মিশে যায়নি বিজেপির সঙ্গে। আজকে জনসংঘের যিনি আজকে কোঅর্ডিনেটর, তিনি আমার অতীব ভালো বন্ধু, তার নাম রাজা। সরকার বাস করে পেছনে কিছু বই টাঙিয়ে রেখে কখনো নিজেকে লয়ার প্রমাণ করে নিজেকে বড় লয়ার প্রমাণ করা যায় না। এরকম আপনার মতো লয়ার বাংলার ফুটে ফুটে ঘুরে বেড়ায়। আর যদি আমার কোনো তথ্যে ভুল থাকে, আপনার যদি মনে হয় যে তাহলে আপনি আমায় ডেকে নেবেন। প্রদীপ বাবু, আমি প্রথমেই আপনাকে অনুরোধ কোর্টে দেখা হবে আপনার সঙ্গে। আপনি ব্যক্তিগত আক্রমণ করবেন না, কারণ আমরা এখানে কোনো ব্যক্তিগত উনি তো তাই বলছেন। আরে উনি তো কখনো কখনো বিজেপি হচ্ছেন, কখনো আইনজীবী হয়ে যাচ্ছেন। নয় বিজেপি প্রতিনিধি হিসাবে বসুন, নয় আইনজীবী হিসাবে বসুন। আমি তো তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবেই বসেছি। আমি তো কোনো অস্বীকার করছি না। আমি তো দলের দায়ভার আমার, সরকারের দায়ভার আমার, আমি নিচ্ছি। উনি একটা সত্তা নিয়ে বসুক, নয় আইনজীবী হলে বিজেপি কর্মী কিংবা বিজেপি সমর্থক, যাই হোক। আর আমি আপনাকে এটা বলে চ্যালেঞ্জ করছি, অধিকার নেই। দেখুন প্রদীপ বাবু, ব্যক্তিগত আমি ব্যক্তিগত আক্রমণ করিনি। উনি যে ভবিষ্যৎবাণী করেছেন। আপনি কাউকে মূর্খ আইনজীবী বা মূর্খ সাংবাদিক বলতে পারেন না, কারণ আপনি সেই উনি সমস্ত রাজ্য সরকারকে মূর্খ বলেছেন। উনি সমস্ত ব্যুরোক্রেটকে মূর্খ বলেছেন। রাজ্যের সমস্ত ব্যুরোক্রেটকে উনি মূর্খ বলেছেন। মূর্খের স্বর্গে বাস করছেন উনি বলেছেন। তিনি নিজে কোথায় বাস করছেন তিনি জানেন। আমরা এই প্রসঙ্গে নিয়ে আলোচনাকে আগে বাড়াবো। তার আগে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আলাপন বন্দ্যোপাধ্যায়ের আজকে এই কেন্দ্রীয় নেতৃত্বের তলবকে নিয়ে কি বলেছেন সেটা একটু শোনাবো দর্শকদের, শুনুন। সেক্রেটারিকে ডেকে পাঠানো, এক্সটেনশন ইত্যাদি এটা সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত। আমাদের পার্টির তরফ থেকে কিছু বলার নেই। এটা আইন কানুনেরও ব্যাপার আছে, তার মধ্যেই হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এটা নিয়ে যে ধরনের ঘন্টার পর ঘন্টা সময় মিডিয়া খরচা করছে, এর আগেও একাধিক অফিসার আমাদের পশ্চিমবাংলায় হয়েছে যাদের সঙ্গে এই সরকার ব্যবস্থা করছে যোগ্য সৎ অফিসারদের, আইএস আইপিএস বহু অফিসারকে কম গুরুত্বপূর্ণ পদে পাঠিয়ে দিয়ে তাদেরকে এক প্রকার কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দেওয়া হয়েছে। অতি কয়েক বছর আগে একটি রেপ কেস তদন্ত করতে গিয়ে আইপিএস দময়ন্তী সেন তা বিষ নজরে পড়েছিলেন, তাকেও পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখনকার কলকাতা পুলিশের কমিশনার সোমেন মিত্র খুব যোগ্য অফিসার, কিন্তু তিনিও বহু বছর অন্তরালে ছিলেন কম গুরুত্বপূর্ণ পদে। ডক্টর রাজেশ কুমার, মিতেশ জৈন, সুকেশ জৈন, সুধীর কুমার ইত্যাদি অনেক অফিসারের নাম বলা যেতে পারে। আইএস, আইপিএস, আইআরএস, এমনকি ডব্লিউবিসিএস, বাঞ্চ অফ অফিসার, যারা তার যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারছেন না, করতে দেওয়া হচ্ছে না, কারণ তারা একদম ইয়েস ম্যান হননি। এই জিনিস নিয়ে তার ফলে তার প্রভাব আমাদের প্রদেশের প্রশাসনে পড়ছে। এই জিনিস নিয়ে কখনো আমরা কিন্তু প্রশ্ন শুনতে, আলোচনা করতে দেখি না মিডিয়াকে বা সাধারণভাবে। কেন? একজন অফিসার তিনি রিটায়ার্ড হয়ে গেছেন, আর হয়তো 3 মাস থাকবেন, কোথায় থাকবেন সেটা খুব একটা বড় কিছু নয়। সেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে, কারণ মুখ্যমন্ত্রী এই লড়াইটা চাইছেন, তাই মিডিয়াতে সময় নষ্ট করা হচ্ছে। আমার মনে হয় এখন যে হিংসা এবং এই ঘূর্ণিঝড়ের পরে সাধারণ মানুষের জীবন যে দুর্বিষহ হয়ে গেছে, সেটাতে যাতে সেইটা সমাধান করতে পারছেন না, করোনার বিরুদ্ধে এই রাজ্য সরকার লড়াই করতে পারছেন না, ভ্যাকসিন এসে নষ্ট হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ সংখ্যায় পড়ে আছে, সাধারণ মানুষকে দেওয়া যাচ্ছে না। 18 থেকে 45 বছরের বয়সের যারা, তাদেরকে ভ্যাকসিন দেওয়ার কথা রাজ্য সরকার ঘোষণা করে লোক কোথাও শুরু হয়নি, সামান্য লোক পেয়েছেন।
এবং তারাও পার্টির সঙ্গে যুক্ত লোকেরা পেয়েছেন। স্থানীয় কাউন্সিলররা নাম ঠিক করে দিচ্ছেন কারা পাবে, তাদের ইউনিয়নের লোক, সে অটো চালান, টোটো চালান ইত্যাদি করুন, তারাই পাচ্ছেন। সাধারণ মানুষ দিনের দিন ফিরে আসছেন, কেউ অক্সিজেন পাচ্ছেন না, টিকা, সঙ্গে সঙ্গে মৃত্যুর দর বেড়ে যাচ্ছে, একটু হয়তো সংক্রমণ কমেছে। এই যে অসফলতা, এটাকে চাপা দেওয়ার জন্য একটা ফালতু বিষয়কে নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আমাদের কোনো ইন্টারেস্টের মধ্যে নাই। শোনালাম রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি কি বললেন, এবং আজকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেভাবে রাজনীতি হচ্ছে তিনি তার বিরোধিতা করে তিনি বললেন যে এটা কেন্দ্রের ক্ষমতা রয়েছে, কেন্দ্র সেটা ঠিক করবেন, তিনি বাকি 3 মাস কোথায় থাকবেন। কিন্তু তার মধ্যেই আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিয়ে তিনি কিন্তু রাজ্যের, কালকে থেকে তিনি কিন্তু রাজ্যের মুখ্য উপদেষ্টা হিসেবে নবান্নই থাকছেন। সমস্ত কিছুকে এক প্রকারে দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় উপেক্ষা করে তিনি কিন্তু আজকে মুখ্য উপদেষ্টা হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে নবান্নই রেখে দিলেন। কেন্দ্র শত চেষ্টা থাকা সত্ত্বেও তিনি কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে নিয়ে যেতে পারলেন না। তাহলে এখানে কোথাও না কোথাও বারবার বিজেপির যে দক্ষতা, সেই দক্ষতা নিয়ে প্রশ্ন কিন্তু বারবার উঠছে। আমাদের সাথে এই মুহূর্তে বিজেপির যিনি সমর্থক রয়েছেন এবং আইনজীবী উদয়বাবু আমার কথা শুনতে পাচ্ছেন? উদয়বাবু আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, উদয়বাবু হয়তো ডিসকানেক্ট হয়ে গেছেন, উনি হয়তো খুব তাড়াতাড়ি জয়েন করবেন, আমি ওনার কাছে যাব। তার সাথে সাথে আমি এই মুহূর্তে আমাদের 24 আওয়ার্স টিভির এডিটর ইন চিফ হিসাবে জয়দেব বাবু আমাদের সাথে রয়েছেন। আমি তার কাছে জানতে চাইবো যে একদিকে মোদির ম্যাজিক এবং শাহের কৌশল, অমিত শাহের কৌশলের সাথে সাথে কোথাও না কোথাও মমতার ইমেজ এবং পিকের ট্র্যাজেডি ছাপিয়ে যাচ্ছে, কি বলবেন? এটা তো আপনারা দিল্লিতেও দেখেছেন, তামিলনাড়ুতেও দেখলেন, এবার সাথে সাথে পশ্চিমবঙ্গেও দেখলেন। বা প্রথম ব্যাপারটা হচ্ছে, প্রথমে ভাবা হতো যে ভারতবর্ষের অমিত শাহ, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটা ভুল প্রমাণিত হয়েছে। আধুনিক ভারতের চাণক্য যে আমাদের প্রশান্ত কিশোর মহাশয়, সেটা বারবার তিনি প্রমাণ করেছেন। যতবার সম্মুখ সমরে মানে প্রশান্ত কিশোর এবং অমিত শাহ মুখোমুখি হয়েছে লড়াইয়ে, প্রত্যেকবারই জয়লাভ করেছেন প্রশান্ত কিশোর, এবং যার সঙ্গে তিনি ছিলেন তারই জয় এসছে। এবং সেক্ষেত্রে কোনোভাবেই পুরো কেন্দ্রীয় নেতৃত্ব এইভাবেই দিল্লিতে ঝাঁপিয়ে পড়েছিল, তামিলনাড়ুতেও ঝাঁপিয়ে পড়েছিল, পশ্চিমবঙ্গে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু কোনো জায়গাতেই জয়লাভ করতে পারেননি। তো সেক্ষেত্রে এটা অস্বীকার করার জায়গা নেই যে বর্তমান আধুনিক ভারতের চাণক্য হচ্ছেন প্রশান্ত কিশোর, এবং সে জায়গা থেকে ওনার থেকে অমিত শাহ যে কৌশলগতভাবে দলকে যেভাবে পরিচালনা করেছেন, সেক্ষেত্রে বারবার হারের মুখী দেখেছেন, উনি জিত দলকে এনে দিতে পারেননি। এটা ধ্রুব সত্য, এটা অস্বীকার করার জায়গা নেই, এটা ফ্যাক্টস অ্যান্ড ফিগার। তো সেই জায়গা থেকে অমিত শাহের থেকে অনেক এগিয়ে আছে আমাদের প্রশান্ত কিশোর। এবারে দেখতে হবে যে 2024-এর লড়াইটা আবার কিভাবে লড়া যায়, বা 2022-এর লড়াই। এবার সবচেয়ে বড় হচ্ছে মোদি ম্যাজিক ছিল 2014-তে, মনে রাখতে হবে তখন এই প্রশান্ত কিশোরও কিন্তু ছিল মোদিজির সঙ্গে। তো এই প্রশান্ত কিশোর মহাশয় থাকার জন্যই কিন্তু আজকে মোদি ম্যাজিক তৈরি হয়েছিল। এবং তারপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে মানুষের মোহভঙ্গ। 2019-এও মানুষ ভরসা করেছিল, কারণ 74 বছর ধরে একটা কংগ্রেস শাসিত বা অকংগ্রেসি যে সমস্ত অস্থির সরকার দেখেছে মানুষ, সেখান থেকে মানুষ ভেবেছিল যে ঠিক আছে, 5টা বছরে তো সবকিছু সম্ভব নয়, আর একটা টার্ম দেওয়া হোক। সেই জায়গা থেকে কোথাও হয়তো 2014 রেসটাকেই মানুষ 2019-এ অনুরণিত করেছে, কিন্তু 2019-এর পরে গিয়ে আদৌ কোথাও বোধহয় মোদি ম্যাজিক আর টিকে নেই। তবে হ্যাঁ, এক্ষেত্রে যদি আমরা দেখি 2024-এর আগে ভারতবর্ষ আকসাই চীনের থেকে ছিনিয়ে আনতে পেরেছে, বা কাশ্মীর, অধিকৃত কাশ্মীর যেটা পাকিস্তান করে রেখেছে, পাকিস্তানের অকুপাইড কাশ্মীরকেও যদি মোদিজি ছিনিয়ে আনতে পারেন এবং ভারতবর্ষের ম্যাপের সঙ্গে তাকে যুক্ত করতে পারেন, এবং আকসাই চীনকেও যদি ভারতবর্ষের ম্যাপের সঙ্গে যুক্ত করতে পারেন, যেটা অমিত শাহ বারবার পার্লামেন্টে দাবি করেছেন যে আকসাই চীন এবং অধিকৃত কাশ্মীর ভারতের অংশ, তাহলে একমাত্র মনে হয় আবার মোদি ম্যাজিক ফিরবে।
তো এটাই এখন দেখার 2024-এর আগে আকসাই চীন এবং পাকিস্তান ও অধিকৃত কাশ্মীর ভারতের ম্যাপের সঙ্গে যুক্ত হয় কিনা। তাছাড়া আরো কোনো পথ নেই, কারণ এখন অর্থনীতির এমন একটা অবস্থা যে বিশাল কিছু অর্থনৈতিক প্যাকেজ বা সাহায্য ঘোষণা করার মতন জায়গায় সরকার নেই যে মানুষকে বিশাল কিছু জনকল্যাণমুখী দান ধ্যান করবে। মনে হয় সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বা ওয়াইএসআর রেড্ডি, যিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, বা কেরালায় বিজয়ন, বা আপনার তামিলনাড়ুতে স্ট্যালিন, এরা যা জনকল্যাণমুখী কার্যক্রম করছে এবং এদের কাজের সঙ্গে তাল রেখে মনে হয় না যে আর মোদিজি তার ম্যাজিক ফিরিয়ে আনতে পারবে। এখন একমাত্র রাস্তা হচ্ছে সমস্ত ভারতীয় ভারতীয় হয়তো আবার মোদিজিকে সেই বুকে আগড়ে নেবে, আবার ভালোবাসায় তাকে মুটুক পরিয়ে দিয়ে আবার সিংহাসনে বসাবে। একমাত্র যদি আকসাই চীন আর কাশ্মীর অধিকৃত মানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর যদি আবার ভারতের ম্যাপের সঙ্গে যুক্ত হয়। এখন সময়ের অপেক্ষা, এই দুটোই এখন একমাত্র মনে হয় মোদিজিকে আবার তার জনপ্রিয়তার শীর্ষে বা তুঙ্গে পৌঁছে দিতে পারবে। তার আর দ্বিতীয় কোনো রাস্তা নেই তার পরাজয়ের। 2024 তার পরাজয় প্রায় সুনিশ্চিত। আমরা একটু আগেই প্রধানমন্ত্রীর দৌড়ে কে কোথায় এগিয়ে সেই বিষয়ে আমরা কেন্দ্র ওয়াইজ মানে রাজ্য ভিত্তিক এবং আসন ভিত্তিক আমরা পর্যালোচনা করেছি এবং সেখানে এটা প্রমাণিত সত্য যে 2022-এ যদি কোনোভাবে উত্তরপ্রদেশে আটকে দেওয়া যায় বিজেপির রথ, এটা মানে পুরোপুরি নিশ্চিত হবে যে 2024-এ আর কোনোভাবেই ভারতবর্ষের মসনদে মোদী সাহেবের জুটি বা বিজেপি সরকারে আসছে। কিন্তু মাঝখানে ওই একটা রয়ে গেল ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা যে এতগুলো ধাক্কা, একটা ধাক্কা নোটবন্দির ধাক্কা সামলাতে না সামলাতে জিএসটির ধাক্কা, জিএসটির ধাক্কা না সামলাতে সামলাতেই আমাদের সামনে চলে এলো আরো তেলের দাম বৃদ্ধি, তার সঙ্গে চলে এলো করোনার এই মানে অসহায়তা বা এই নীতিপঙ্গুত্ব, এবং একের পর এক এই যে জিনিসগুলো হতে থাকছে এবং তার মধ্যে এই যে যারা মেহুল চোকসি বা নীরব মোদীর ভারত ছেড়ে চলে যাওয়া, তাদের ফিরিয়ে আনতে না পারা, এই সব কিছু নিয়ে মানুষের মধ্যে কিন্তু মোদীর ওপর যে ভরসা আশা বা যে বিশ্বাসটা ছিল, যেটা ম্যাজিক বলছেন আপনারা, সেই জায়গা থেকে কিন্তু একমাত্র কাশ্মীর মানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আর আকসাই চিনি একমাত্র উপায় ভারতের ঝুলিতে ফিরিয়ে দিতে পারলে ভারতবাসী মেনে নেবে। মমতা ব্যানার্জির ইমেজ আজকে সর্বজন স্বীকৃত। মমতা ব্যানার্জির ইমেজকে আজকে সারা দেশের সমস্ত আঞ্চলিক বিরোধী শক্তি মানে পূজা মানে কি বলবো প্রশংসায় ভরিয়ে দিচ্ছে এবং সব থেকে বড় কথা তাকেই বিরোধী মুখ করবে এটা কংগ্রেসও মোটামুটি স্থির করে ফেলেছে। যদি আমি খুব ভুল না হই, কংগ্রেসের হাইকমান্ডও আগামী দিনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে লড়াইয়ে নামবে 2024 এবং এক্ষেত্রে সমস্ত আঞ্চলিক দলগুলো কিন্তু সেক্ষেত্রে মোদী বিরোধিতা বা মোদী শাহের বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে উজ্জ্বল মুখ আর ভারতবর্ষের রাজনীতিতে দ্বিতীয় কেউ আপনি এই মুহূর্তে খুঁজে পাবেন না। তো সেক্ষেত্রে বিরোধিতা এবং তার অভিজ্ঞতা, বিরোধিতার সাথে সাথে তার কেন্দ্রীয় মন্ত্রিত্ব সামলানো বা কেন্দ্রীয় মন্ত্রিত্বের কার্যভার সামলানো, কেন্দ্রীয় মন্ত্রিত্বে থাকা এবং একটা রাজ্য সরকারের প্রধান হিসেবে 10 বছর থাকা, এই যে তার অভিজ্ঞতা এবং বিরোধিতা, এর যে মেলবন্ধন বা মিশেল রয়েছে বন্দ্যোপাধ্যায়ের ইমেজে, এবং সে সব থেকে বড় কথা হচ্ছে প্রো পিপল, অর্থাৎ মানুষের জন্য, গরিব মানুষের জন্য। এই গরিব মানুষের জন্য কথা বলার মানুষ হিসেবে কিন্তু গরিব মানুষের রবিনহুড হচ্ছে আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে মোদীকে দেখা হচ্ছে বড় লোকেদের নেতা হিসেবে, মানে বড় বড় বিজনেসম্যান ইন্ডাস্ট্রিয়ালিস্টদের নেতা হিসেবে। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপামর প্রান্তিক মানুষ এবং গরিব মানুষ এবং মধ্যবিত্ত মানুষের আশা ভরসার জায়গা। অতএব 2024 মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই ভারতবর্ষে বিরোধী শক্তি মাথাচাড়া দেবে। ধন্যবাদ। আমি আবার প্রদীপ বাবুর কাছে যাব এবং প্রদীপ বাবুর কাছে একটি বিষয় নিয়ে আমরা এখন জানার চেষ্টা করব যে প্রদীপ বাবু আজকে যেভাবে 2024-এর লোকসভা ইলেকশন নিয়ে আমরা কথা বলছিলাম, তো টিএমসি কি পারবে 42 আসন এবারে জয়লাভ করতে? কি মনে হয়, যেখানে আগের বারে ইলেকশনে যেভাবে তৃণমূলের যে অবক্ষয় হয়েছিল সেই জায়গাটা কি পূরণ করতে পারবে? দেখো
জয়দেব বাবুর সঙ্গে আমি অনেকটা সহমত। এই বিষয়টা আমি তো একজন কর্মী, এটাকে এইরকম দেখি না। সুতরাং আমার থেকে ওরকম রিয়াকশন তুমি পাবে এটা আশা করো না। তার কারণ আমাকে কাজ করতে হয়, মানুষের কাজ করলে আমরা যদি সঠিকভাবে করতে পারি, আমরা মানুষকে যদি ঠিক মতো বোঝাতে পারি, মানুষের পাশে বিপদে আর্ত মানুষের পাশে থাকতে পারি, মানুষকে যদি সঠিক মমতা বন্দ্যোপাধ্যায় যে কটি প্রকল্প করেছে সেই সুবিধা আমি তাকে পাইয়ে দিতে পারি, তাহলে আশা করি সমস্ত আমার তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকবে। আর এক একটা না রাজনৈতিক অবস্থায় এক একটা রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়, সেখানে ধরুন জয়দেব বাবু বলতে পারেন, জয়দেব বাবু নিশ্চয়ই জানেন যে সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে, সেটা আমি জানি না, আর সেটা ততটা বড় আমার মাপও নয় যে আমি সেটা জানতে পারবো। আমি আমার তৃণমূল কংগ্রেসকে নিয়ে এটুকু বলতে পারি যে আমরা কাজ করব, সেই লক্ষ্যেই এগোবো। এবার মানুষ যতটা সমর্থন করবে আমাদের, যেখানে আমরা ঠিকভাবে করতে পারবো, মানুষকে বোঝাতে পারবো। আর এই নরেন্দ্র মোদী অমিত শাহর এই দুরানীতি তো মানুষ নিজেই স্বচক্ষে দেখতে পাচ্ছে, সারা দেশ শ্মশানের রূপ নিয়েছে। একটা রাজ্যের নদী গঙ্গা দিয়ে একটা রাজ্য থেকে সব ভাসানো হচ্ছে, আর একটা রাজ্যে চলে যাচ্ছে। দেশের অর্থনৈতিক অবস্থা কি জায়গায় দাঁড়িয়েছে। 18,000 টাকা বাংলার কথা ছিল, সেটা মাত্র 2,000 টাকা পাঠিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্তটা বিশ্লেষণ করার পর নরেন্দ্র মোদীর কাছে 20,000 কোটি টাকা চেয়েছেন, এখনো আমরা 65,000 কোটি টাকা নরেন্দ্র মোদীর বাবদ পাই, যেটা জিএসটি বাবদ পাওয়া যায়। গল্প নিয়ে আপনারা কেন নরেন্দ্র মোদীর কাছে যান? কখনো পর্যন্ত তো আপনারা রাজ্যের ভালো মন্দ আলোচনার জন্য তো যেতে পারেন। প্রত্যেকবার আলোচনার ক্ষেত্রে এই টাকার গল্পটা উল্লেখটা সবসময় থাকে। আমরা দেখেছি যে 20,000 কোটি টাকা, 40,000 কোটি টাকা, কিন্তু একটু আগেই জাস্ট এই ইয়েস আসার সময়, যে ইয়েস যে চলে গেল, সেই সময় যখন নরেন্দ্র মোদীজি যখন উড়িষ্যায় গেলেন, সেখানকার মুখ্যমন্ত্রী কিন্তু নবীন পটনায়কজি, তিনি কিন্তু একটি দৃশ্যতার প্রমাণ দিলেন। তিনিও কিন্তু বিরোধী দলনেতা, কিন্তু তিনি কিন্তু টাকার গল্প নিয়ে নরেন্দ্র মোদীর কাছে যাননি। তিনি উল্টে বলেছেন যে রাজ্যের যে টাকা আছে সেই দিয়েই তারা এই ইয়েসের ক্ষতিপূরণকে তারা মোকাবিলা করবে। এই টাকাটি যেটা করোনা মোকাবেলায় যেরকম প্রধানমন্ত্রী কাজ করছেন সেভাবে কাজ করুন। এই বারবার টাকার গল্প নিয়ে কেন আসেন আপনারা? বলেছে। আমি এবার তোমায় কথা বলি, যে দলের উড়িষ্যার মুখ্যমন্ত্রী যে দল বিলং করে, মানে যে দলের তিনি মুখ্যমন্ত্রীর নাম হলো বিজেডি, পুরো নামটা হলো বিজু জনতা দল, যদি আমি ভুল না বলি। জয়দেব বাবু ও আপনাদের সম্পাদক তিনি নিশ্চয়ই জানবেন। তা এই দলের প্রতিষ্ঠাতা সদস্য হলেন যিনি আজকে বর্তমান মুখ্যমন্ত্রী আছেন, তার বাবা। তিনি কত টাকা ঋণ করে বসে আছেন সেটা যাতে কখনো না আসে, সেই জন্য তিনি কখনো এরকম কাছে কেন্দ্রের দিকে আঙুল তুলতে পারেন না। আমরা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন 2011 সালে। সেদিনকে বাংলার অর্থনীতির অবস্থা ছিল 2,16,000 কোটি টাকা, সেদিনকে বাংলার মাথার উপর ঋণ ছিল। আমরা সেদিনকে আসার পর কেন্দ্রীয় সরকারকে একটা অ্যাপিল করেছিলাম, কি না 3টে বছরের জন্য আমাদের সুদটা নেওয়া একটু বন্ধ, 3টে বছর বাংলা শুধরে নি নিজেকে, তারপরে নিশ্চয়ই আবার সেই সুদটা চালু করব। আমাদের সময় আস্তে শেষের দিকে যাচ্ছে, আমরা এবার একটুখানি উদয় বাবুকে আমরা সুযোগ দেবো। বিজেপির প্রতিনিধিত্ব করছেন, বিজেপি থেকে তিনি প্রতিনিধিত্ব করছেন, তার সাথে আইনজীবী। তো আমি তাকে পুরো উত্তরটা দিতেই পারলাম না টাকা। আচ্ছা ঠিক আছে, পুরো উত্তরটা দিতে পারলাম না, আমাকে একটা মিনিট দিন। হ্যাঁ একটা মিনিট, একদম। এবার 2 লক্ষ সেই এবং দেশ চালাতে গিয়ে, রাজ্য চালাতে গিয়ে আপনার যে প্রকল্পগুলো, মানুষ ভিত্তিক যে প্রকল্পগুলো তৈরি হয়েছিল, সেই প্রকল্পগুলো এক একটি সার্ভের উপর তৈরি হয়েছে। সেই প্রকল্পের কাজ করতে গিয়ে প্রচুর পরিমাণে অর্থ লেগেছে। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে কোনো প্যাকেজ হিসাবে পাইনি, কিন্তু ওই টাকার সুদ দিতে গিয়ে আমাদের আরো টাকা ধার করতে হয়েছে। কেন্দ্র সরকারের সুদ মেটাতে গিয়ে আমাকে টাকা আর ধার করতে হয়েছে। করতে করতে সেই মূল টাকার অঙ্কটা, ঋণের অঙ্ক আবার বেড়ে গেছে, সেই সঙ্গে সঙ্গে সুদের অঙ্ক বেড়েছে। এবার ঠিক মতো যদি কেন্দ্র সরকার আমাদের যে অংশ, যে এগ্রিমেন্ট অনুযায়ী আমরা যে অংশটা পাই জিএসটি, সেটাও ঠিক মতো দিচ্ছে না। আমাদের 1 তারিখ, তুমি বলতে পারবে না সারা দেশের
সরকার দিতে পারিনি যে কাজটা আমরা 1 তারিখে বাংলার সমস্ত সরকারি কর্মচারীকে 1 তারিখ মাইনা দিয়েছি, এবং কঠিন কোভিড পরিস্থিতির অবস্থাতেও তারা কখনো 1 পয়সা ডিপ্রাইভ হয়নি। সেই অবস্থা থেকে কখনো আমাদের সেই ঋণ করতে হয়েছে, সুতরাং ঋণের বোঝা বেড়েছে। আমরা সমস্ত প্রকল্পের জন্য আমাদের টাকা দিতে হয় সরাসরি। ধরো তুমি যদি ধান কেনো, মানুষকে যদি 2 টাকা কেজি চাল দিতে হয়, তোমাকে ধান প্রকিউরমেন্ট করতে হবে, সেটা সরাসরি টাকার সঙ্গে যুক্ত। তুমি যদি কন্যাশ্রী দাও, সেটা সরাসরি টাকার সঙ্গে যুক্ত। তুমি যদি কোনো শিক্ষার খাতে ব্যয় করো কিংবা কোনো প্রকল্প মানুষকে দাও, মানুষকে শিক্ষার জন্য দিতে, তাহলে সেখানে টাকার প্রশ্ন। সবকিছু প্রকল্প কিংবা মানুষের কোনো কাজ করতে গেলেই আজকে অর্থনৈতিক ভাবে মানুষ কোমর ভেঙে গেছে। তাদেরকে সরাসরি একটু ডেভেলপমেন্টের দিকে নিয়ে আসতে সরাসরি তার পকেটে টাকা দিতে হবে, তা নাহলে মানুষ উঠে আসতে পারবে না এই বেকারত্বের থেকে। তা সেই জন্য সেই প্রকল্পগুলোকে ইমপ্লিমেন্ট করতে গেলে সরাসরি টাকার প্রয়োজন হয়। সেই টাকার প্রয়োজন কোথা থেকে? একমাত্র সম্ভব যারা টাকা ছাপাতে পারে, সেটা হলো দেশের সরকার। কিংবা আমি তার দেশের সরকার আমাদের অভিভাবক, সেই দেশের সরকারের কাছে আমি জানাবো না তো কার কাছে জানাবো? দেশের সরকার কি সেই সুবিধা দিয়েছে? আমাদের দেয়নি। কি রেখেছে? কিন্তু দেশের সরকার বিহারকে দিয়েছে, ইউপি কে দিয়েছে, যেহেতু তাদের ডবল ইঞ্জিন হয়েছে বলে। তার মানে বাংলার মানুষ তোমাদের আমাদের প্রাপ্যটা দাও, আমরা ভিক্ষা চাইছি। বাংলা সিট দ্বারা বেচবে না, বাংলা সিট দ্বারা বিক্রি করবে না কেন্দ্রের কাছে, বাংলা সিট দ্বারা বিক্রি করবে না নরেন্দ্র মোদী অমিত শাহের কাছে। ধন্যবাদ প্রদীপ বাবু। এবার আমি উদয় বাবুর কাছে জানতে যাবো, কিন্তু প্রদীপ বাবু আপনার কাছে আমার অনুরোধ, যখন উদয় বাবুর সাথে আমরা কথা বলবো, দয়া করে আপনি কিন্তু মাঝখানে কোনো বক্তব্য রাখবেন না। সেটা কিন্তু আমরা আপনাকে আমি আগে রাখিও নি, আমি কোনো রাখিনি, উনি শেষ করেছেন তারপরে বলেছি। মাঝখানে কখনো ডিস্টার্ব করিনি ওনাকে। মাঝখানে ডিস্টার্ব করবেন না, কারণ তারও ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে তিনি তার মন্তব্য রাখার জন্য। ওদের দয়া করে মাঝখানে কিছু বলবেন না, এটা কিন্তু আমরা মিউট করতে বাধ্য। বিশ্বাস করি, আমি আঙুল তুলেছি, আমি কিন্তু বক্তব্য রাখি না, ঠিক। উনি ওনার বক্তব্যের জায়গায় আমি আঙুল তুলেছি, কিন্তু বক্তব্য রাখিনি। উনি যেটা মনে করছেন সেটা বলতে পেরেছেন। আমি কখনো স্বাধীনতার সম্পূর্ণ, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আর কিছু শেখাকে এইটুকুই শিখিয়েছেন, গণতন্ত্রের উপর বিশ্বাস রাখুন। আমরা উদয় বাবুর কাছে যাবো এবং উদয় বাবুর কাছে জানতে চাইবো বিষয়টা নিয়ে, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ছোট্ট ক্লিপ আমি দেখিয়ে উদয় বাবুর কাছে যাব। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে যেভাবে কেন্দ্র তাকে দিল্লিতে যেভাবে হাজির হওয়ার যেভাবে নির্দেশ দিয়েছেন, তাকে কিভাবে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দিলেন। শুনুন কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা হয়তো ক্লিপিংটা এই মুহূর্তে আমরা পাচ্ছি না, আমরা আপনার কাছে এই ক্লিপিং দেখাবো, কিন্তু উদয়বাবুর কাছে আগে বিষয়টা জেনে নিন। উদয়বাবু। দীপঙ্কর, প্রথমেই বলি, জানতে হয় না তো এই রাজ্যে থাকতে হয়, জানতে হয় না তো এই রাজ্যে থাকতে হয়। মমতা ব্যানার্জির স্টেটমেন্ট শুনে যদি কেউ ডিবেট করতে চায়, তার ওইটা প্রহসন ছাড়া আর কিছুই হয় না। মমতা ব্যানার্জির কথা শুনে যদি কেউ ডিবেট করতে চায়, ওইটা প্রহসনের পর্যায়ে নিয়ে যাওয়া ছাড়া আর কিছু হয় না। মমতা ব্যানার্জি আর যাই হন না কেন, উনি কনস্টিটিউশনাল এক্সপার্ট নয়। উনি একটা অর্ডার পাস করবেন আজকে যে আমি একজনকে চিফ অ্যাডভাইজার টু দ্য সিএম অ্যাপয়েন্ট করলাম, that decision has to be taken by the cabinet, not by the CM herself. আজকে পশ্চিম বাংলার জনগণ যখন অনাহারে মরছে, তখন এই যে 2.5 লক্ষ কোট আনকোট মমতা ব্যানার্জি, এটা আমার কথা নয়, 2.5 লক্ষ টাকা এটা কোথায় থেকে, from which exchequer he will be paid? এই প্রশ্নটা উঠবে না? আপনি বলবেন টাকা দিন, আর যে টাকা দেবে ওই টাকার হিসেবের জন্য লোককে হাইকোর্টে মামলা করতে হবে। আমফানে 1000 কোটি টাকা দেওয়া হয়েছিল, হিসেব এখনো পাওয়া যায়নি, হাইকোর্টে লোকে মামলা করেছে,
ওই আমফান কেলেঙ্কারি নিয়ে হাইকোর্ট সিএজি কে বলেছে ওই ইনভেস্টিগেশনটা করতে। পশ্চিম বাংলার সরকার সুপ্রিম কোর্ট দূর দূর করে তাড়িয়েছে। একই হয় ওই পার্লামেন্টারি স্ট্রাকচারে না একটা জিনিস জানতে হয় লোককে, সেটা কি? সেটা হচ্ছে আপনি যখন কোথাও থেকে অ্যাডভান্স নেবেন বা টাকা পাবেন যে কোনো খাতে, আপনাকে ইউটিলিটি সার্টিফিকেট দিতে হয় যে এই টাকা আমি এভাবে ব্যবহার করেছি। যেখানে লোকে দেখেছে, আর এই যে কারণটা যেটা বলছিলেন না, ওই যে মিটিং যেটা হওয়ার কথা ছিল, মিটিং এ কি হয়েছিল? ওড়িশার মিটিং এ কি হয়েছিল? ওড়িশার মিটিং এ সিএম ছিলেন, ওড়িশার মিটিং এ গভর্নর ছিলেন, ওড়িশার মিটিং এ লিডার অফ অপোজিশনকে ডাকা হয়েছিল, উনি করোনার জন্য যেতে পারেননি। ওড়িশার সিএম, ওড়িশাতেও বিজেপি কিন্তু প্রধান বিপক্ষ, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের মুখ্যমন্ত্রী এটা ভুলে গেছেন যে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী এই দুটো কোনোটাই পলিটিক্যাল পোস্ট না। যতক্ষণ ইলেকশন হচ্ছে, ইলেকশন ওভার, এবার মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর মতন আর প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর মতন করে কাজ করতে হবে। আর স্টেট গভর্নমেন্ট কি করবে সেটা আর্টিকেল 256 এ বলা রয়েছে। নবীন পটনায়ক উড়িষ্যায় স্টেটমেন্ট করলেন না, কিছু না, ওনাকে 500 কোটি টাকা অন অ্যাকাউন্ট দেওয়া হলো। উনি বললেন যে আমার কোনো ডিমান্ড নেই, কেন্দ্রীয় সরকার যেভাবে করোনার সঙ্গে লড়ছে ওইভাবে লড়ে নিক, আমরা নিজেদের রিসোর্সেস থেকে আমরা এটা মেকআপ করব। কেন জানেন? তার কারণ হচ্ছে, ওই কারণটা জানতে হলে না লোককে চোখ কান খুলে ওড়িশায় যেতে হয়। ওড়িশায় যান, একের পর এক বড় ইন্ডাস্ট্রি হয়েছে, ওইখানে বাস্তবে ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের এখানে কি হয়েছে? আমরা এখানে ইন্ডাস্ট্রি আনার নাম করে 10 বছরে খুব কম করে হলেও 10 বছরে খুব কম করে হলেও 25 থেকে 30 কোটি টাকা নষ্ট করেছি। ইন্ডাস্ট্রি একটাও আসেনি। ফরেন এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আমরা যেটাকে বলছি গুজরাট হতে দেব না, সেই গুজরাট নাম্বার 1-এ, আমরা 9 নম্বরে। ঠিক আছে? তার কারণটা কি? কারণটা হচ্ছে কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওয়েস্ট বেঙ্গলে ইনভেস্ট করতে চান না। কেন? তৃণমূলের তোলাবাজ। এই তৃণমূলের তোলাবাজের ভয়ে পশ্চিম বাংলায় কোনো ইন্ডাস্ট্রি আসতে চায় না। ওই যে 2,16,000 কোটি টাকা লোন, ওই লোন থেকে আসবো প্রদীপ। আজকে কত টাকা লোন হয়েছে? আজকে কত টাকা লোন হয়েছে? 5.5 লক্ষ কোটি টাকার থেকে উপরে হয়ে গেছে লোন, ইফ আই এম নট রং, প্লাস মাইনাস কিছু হতে পারে। তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী কেন্দ্র সরকার। আরে যখন ক্লাব খয়রাতি করছিলেন, ক্লাবে ক্লাবে টাকা বিলোচ্ছিলেন, যখন ওই কি বলে ওই দেশি মদ খেয়ে চুল্লু খেয়ে লোকে মরছিল, তাদেরকে টাকা বিলোচ্ছিলেন, কেন্দ্র সরকারকে গিয়ে জিজ্ঞেস করেছিলেন যে আমি ক্লাবে ক্লাবে টাকা দিচ্ছি? যখন কি বলে ওই সিন্ডিকেট প্রমোট করছিলেন, তখন কি কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞেস করেছিলেন? কেন এরকম হয় না যে আমাদের সরকার কোন প্রজেক্টের ইউটিলিটি সার্টিফিকেট দিতে পারে না, কোন প্রজেক্টের ইনভেস্টিগেশন, ইভেন আমি জানি না, সত্য মিথ্যা আমি জানি না, কোথাও কোথাও থেকে খবর পাচ্ছি একটা 20,000 কোটি টাকার স্ক্যাম আছে, ওই স্ক্যামের ইনভেস্টিগেশনের দায়িত্বে আলাপন বাবু ছিলেন। ওই স্ক্যামটা না বেরোয় তার জন্য আলাপন বাবু দিল্লি যেতে চাইছেন না। আমি জানি না সত্য মিথ্যা, কিন্তু কোথাও থেকে এরকম একটা খবর বেরোচ্ছে। এবার আপনি বলুন দীপঙ্কর, একজন চিফ সেক্রেটারি কি সরকারের দাস? একজন চিফ সেক্রেটারি যে ইলেক্টেড গভর্নমেন্ট, তার দাস? একদম না। তার জন্য বলে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন গভর্নমেন্ট and administration. There is always a difference between government and administration. এটা জানতে হয়, এটা জানতে হয়। এটা না জানলে এই যেটা চলছে
এই নৌটাঙ্কি ড্রামা চলতেই থাকবে। এই নৌটাঙ্কি ড্রামার শেষ নেই। আর এই যতগুলো নৌটাঙ্কি ড্রামা হচ্ছে, ওই দুদিন আগে মমতা ব্যানার্জি বলছেন আমি প্রধানমন্ত্রীর পায়ে ধরতে পারি, কি বাংলার লোকের জন্য। আরে পায়ে ধরতে যাবেন কেন? আপনি তো মহারানী ভিক্টোরিয়া। আর পা ধরতে যাবেন না দিদি, তার কারণ হচ্ছে আপনার হাতে বিজেপির 300টি কর্মীর খুনের দাগ রয়েছে। ওই খুনের দাগ নিয়ে লোকের পায়ে ধরতে যাবেন না, কলুষিত হবে, ওটা করবেন না। আপনার যেটা করণীয় একজন মুখ্যমন্ত্রী হিসেবে সেটা করুন। আপনাকে যদি 2,87,00,000 লোক আপনাকে ভোট দিয়ে থাকে, বিজেপিকেও কিন্তু 2,27,00,000 লোক ভোট দিয়েছে। এটা সব সময় মাথায় রাখবেন। এতদিন অপোজিশন লিডারদের ম্যানেজ করে চলেছেন, কাউকে মামলার ভয় দেখিয়ে তৃণমূল জয়েন করাচ্ছেন, কাউকে এই করছেন, কাউকে সেই করছেন। এবার হয়তো সেটা হবে না, এবার হয়তো সেটা করতে পারবেন না। আর ভয়টা কিসে? আমি দীপঙ্কর একটা প্রশ্ন তোমার কাছে জানতে চাই। ওই মিটিং এ, প্রধানমন্ত্রীর মিটিং এ গভর্নর ছিলেন, ওনার তাতে আপত্তি। একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, ওনার তাতে আপত্তি। লিডার অফ অপোজিশন ছিলেন, ওনার তাতে আপত্তি। অ্যাসেম্বলিতে লিডার অফ অপোজিশন থাকবে না? তাহলে কি উনি অ্যাসেম্বলিতে ঢুকবেন না লিডার অফ অপোজিশন থাকলে? না, ফেস করতে পারছেন না যে আমি এই লোকটার কাছে হেরেছি, আমি মুখ্যমন্ত্রী, ওই লোকটা আমার কাছে জিতেছে, ও লিডার অফ অপোজিশন। হজম হচ্ছে না। কোনটা সত্য কথা, কোনটা সত্য কথাটা বলতে হবে, তো সত্যটা আসতে হবে। এই আমি এখানে বসলাম, বসে হাই 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 করলাম, নো। আরো একটা কথা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, দিদি আপনি বাঙালির মুখ্যমন্ত্রী, আপনি গোটা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী। আমি আপনাকে একটা করজোরে নিবেদন করছি, দয়া করে ইংলিশে প্রেস কনফারেন্স করবেন না, বাংলায় করুন। আরে আজ পর্যন্ত প্রবলেম কথাটা ঠিকঠাক উচ্চারণ করতে পারলেন না। উদয়বাবু, আপনি পলিটিক্যাল আলোচনা করুন। দেখুন, ব্যক্তিগত আলোচনা না করাটাই আমার মনে হয় যুক্তিসঙ্গত, কারণ আমরা ইস্যু কি ছিল আমরা দীপঙ্কর? যারা বাস্তবে ইস্যু কি জানে, ছিল? যারা বাস্তবে এরকম মানুষজনকে আনো কেন? ওই গভর্নমেন্ট আনো কেন যে ইস্যুর বাইরে গিয়ে কথা বলে? এরা কারা? আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করছি, আসার প্রশ্ন নেই, আমি আর কিছু বলতে চাই না দীপঙ্কর, আমি আর কিছু বলতে চাই না, সুন্দরভাবে আমি আর কিচ্ছু বলতে চাই না। উদয়বাবু দেখুন, একটা কথা আপনাকে বলি, যে এটা কি বিহেভিয়ার? না না, এই বিহেভিয়ারটা দেখুন। কোন মানুষ যদি এরকম বিহেভিয়ার করেন, জয়দেব বাবুও জানেন, তিনি শিক্ষিত মানুষ, তাদেরকে এটা কি বলা হয়? তাদেরকে কি বলা হয়? অ্যাডভাইস নিন, এটা কি বিহেভিয়ার? এটা কি ডিসকাশন? তাহলে বুঝতে এটা পারবেন। কি রাজনৈতিক ডিসকাশন? এই আমি দাঁড়ালাম, এই যে প্রেস কনফারেন্স দীপঙ্কর, এটা কি? এই করে দিলাম, ওকে আমি এই করে দিলাম, এরকম করে দর্শকরা তোমার ক্যাবিনেট ডিসিশন নেবে। আমি তাহলে উদয়বাবু, পশ্চিম বাংলার সরকার, আমি উদয়বাবু এবং প্রদীপবাবু দুজনকেই সংযত হতে বলছি, কারণ দেখুন, আমাদের আলোচ্য বিষয়ের উপর আমরা ডিসকাশন করতে চাই, আমরা আলোচ্য বিষয়কে আমরা তুলে ধরতে চাই। প্রদীপবাবু যেভাবে ব্যক্তিগত আক্রমণ করেছেন, আমি সেটারও বিরোধিতা করি। আমি উদয়বাবু আপনারও বিরোধিতা করি, কি আপনি মুখ্যমন্ত্রীর এইভাবে ব্যক্তিগতভাবে আলোচনা করাটা, এটা আমরা মানে বিরোধিতা করছি। এবং আপনাকে একটা কথা অনুরোধ করব, যে আপনি ইস্যুর ওপরে আলোচনা করুন, কারণ ইস্যুর ওপরে আমরা এই ডিবেট করছি, তাই ইস্যুর ওপরে আমাদের এখানে কথা বলা উচিত। আসুন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাইটটা আমরা দেখাতে চাইছিলাম, সেই বাইটটা একটু আমরা দেখাই, কারণ সেটা তখন আমরা টেকনিক্যাল ত্রুটির জন্য আপনি দেখাতে পারিনি। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এই আলাপন বন্দ্যোপাধ্যায়কে, কেন্দ্রীয় তলবকে নিয়ে তিনি কিভাবে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দিয়েছেন, সেটা আমি দর্শকদের দেখাতে চাইবো। দেখুন, Government of India especially, they have no consultation with the state government, ये जस्ट रिवर्स हो गया। प्रायर कंसल्टेशन 0 था,
डिटेल्ड कंसल्टेशन नहीं हुआ, Rule 6 clause 1 prior consultation is there, but you have not done that also. You have added to insult injury. कंसल्टेशन का बदल में ये रिवर्स हो गया है. नो कंसल्टेशन, नथिंग, नो रीजन, नथिंग. Only political vendetta works. Why? You don't like Mamata Banerjee, that's why. Why? You are defeated, that's why. Why? You know that you are nowhere in Bengal, that's why. Do you think that they should not respect the people's mandate? After my taking oath, within a day, they have got to saying violence, violence, violence. I have not seen any violence. There must be some evidence. They have filed some writ petition for president rule. We came to know from the media. They have gone to National Human Rights Commission. They sent National Human Rights Commission. They sent central team, not for the purpose of COVID, but for the purpose of political vendetta to save. আমি একটু উদয়বাবুর কাছে যাবো। প্রদীপ বাবু, দীপঙ্কর আমাকে একটু বেরিয়ে আচ্ছা ঠিক আছে, আপনি যদি যেতে চাইছেন আপনি যেতে পারেন, কোনো সবাইকে নমস্কার। সবাইকে নমস্কার জানিয়ে দীপঙ্কর বাবু, আমি দুটো সেন্টেন্স লিখতে পেরেছি। আমাদের মুখ্যমন্ত্রী যা যা বলেছেন তার মধ্যে দুটো সেন্টেন্স আমি লিখতে পেরেছি, আর বাকিটা লিখতে পারিনি। একটা হচ্ছে দে হ্যাভ নো কনসালটেশন, আর একটা হচ্ছে ইউ হ্যাভ অ্যাডেড টু ইনসাল্ট ইনজুরি। এই দুটো কথার মানে বুঝতে পারিনি, তার জন্যই বলেছি যে উনি আমারও মুখ্যমন্ত্রী। আমাকে যখন অন্যান্য প্রান্তের লোকজন যারা আমার বন্ধু আছেন আমাকে ফোন করেন, এবার ধরুন আমাকে যদি কেউ ফোনে জিজ্ঞেস করেন ইউ হ্যাভ অ্যাডেড টু ইনসাল্ট ইনজুরি, এই কথাটার মানে কি বলবো? আপনাদের কাছে জানতে চাইছি, আপনারা সিএম ফলো করেছেন, আমি আপনাদের কাছে জানতে চাইছি কথাটার মানে কি? ইউ হ্যাভ অ্যাডেড টু ইনসাল্ট ইনজুরি কথাটার মানে কি আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। আমি তো মূর্খ সূক্ষ্ম মানুষ, আমি জানি না। আমি একটু জয়দেববাবুর কাছে যাব, আমি জয়দেববাবুর কাছে বিষয়টা নিয়ে যাব। জয়দেববাবু, আজকে যেভাবে বিরোধীদের আজকে যে অবস্থা আমরা দেখছি, যেভাবে বিরোধীরা যেভাবে ক্ষিপ্ত, যেভাবে বিরোধীরা আজকে কোথাও না কোথাও আজকে বিরোধীরা আজকে অসহায় বোধ করছে, তো এই বিরোধীদের চালিয়ে কি 2024 অবধি আবার এই 15টা মাফ করবেন 18টা আসন ফিরিয়ে আনতে সক্ষম হবেন? কি বলবেন? আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল আলাপন বন্দ্যোপাধ্যায় এবং তার বদলি এবং তার বদলি না হওয়া। তো সে প্রসঙ্গে এখন তৃণমূলের যিনি মুখপাত্র ছিলেন তিনি নেই, বিজেপির রয়েছেন। তো সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর এখন তোলা থাক। এখন বিজেপিকেও অনুরোধ করব, তৃণমূল কংগ্রেসকেও অনুরোধ করব, মানুষ আজ বড় অসহায়, মানুষের পাশে দাঁড়ান, মানুষগুলোকে বাঁচান, দেশকে বাঁচান, দেশের মানুষগুলোকে আগে ভালো করে তুলুন এবং দেশের জন্য কাজ করুন। রাজনৈতিক কাজ সারা জীবন হতে থাকবে, রাজনীতির জন্য পুরো সময় পড়ে আছে, কিন্তু আজকে মূল আমাদের যে উদ্দেশ্য বা মূল যে আমাদের লক্ষ্য হওয়া উচিত সেটা হচ্ছে ভারতবর্ষের 130 কোটি মানুষকে ভ্যাকসিন নেট করে দেওয়া এবং করোনা থেকে তাদের রক্ষা পাওয়ানো, এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে লকডাউন চলছে বিভিন্ন জায়গায় জায়গায়, সেই লকডাউন গুলো থেকে মুক্তি পেয়ে মানুষ তার রুটি রুজিতে ফিরে আসুক, মানুষ আয় উপায় রোজগার করুক, মানুষ তার স্বাভাবিক জীবন এবং ছন্দে ফিরুক। সর্বের আগে এটা দরকার। রাজনীতি তার যৌক্তিকতা, তার আইনি মার প্যাঁচ, আইনি ফাঁক ফোকর কি হতে পারে এ চলতে থাকবে অনন্তকাল। ভারতবর্ষের সংবিধান, গণতন্ত্র যতদিন থাকবে ততদিন এই সমস্ত চলবে, এবং ফেডারেল স্ট্রাকচার এটা সুস্থতার লক্ষণ যে বিরোধিতা আছে, বিরোধী পক্ষ আছে, কেন্দ্র আছে, রাজ্য সরকার আছে, তাদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ আছে, কিন্তু যখন ভারতবর্ষ বিপদে আছে, ভারতবর্ষের মানুষ বিপদে আছে, তখন সবাইকে এক হয়ে দরকার হয় যে আগামী দিনের জন্য ভাবনা এবং মানুষের জীবনকে আগে সুস্থ, স্বাভাবিক, প্রাণবন্ত এবং প্রাণোচ্ছল করে তোলাই মনে হয় যে সমস্ত দলের এখন মূল কর্তব্য হওয়া উচিত।
আপনার বক্তব্য আমাদেরকে রাখার জন্য। তবে আমাদের অনুষ্ঠান একেবারে শেষের প্রান্তে আমরা চলে এসেছি। আমি সেই প্রশ্ন নিয়ে আজকে যদি আমি উদয়বাবুকে জানতে চাইবো যে উদয়বাবু, আজকে আপনারা বলেছিলেন যে 200 পার, সেখানে 77-এ গিয়ে আটকে গেলেন। আজকে 18টা আজকে আপনাদের লোকসভার এমপি আছে, এই 18টা কি আগামী দিনে ধরে রাখতে পারবেন, বা আগামী দিনে কি 18টা আসন বা তার ওপরের আসন কি আশা করতে পারেন আপনারা? কারণ আপনারা নিজেরাই আজকে সুরক্ষিত নয়, কোথাও না কোথাও আপনাদের মেরুদণ্ড ভেঙে গেছে আজকে। ওভার 2021-এর ইলেকশন শেষ, জনগণের যাকে ভালো লেগেছে রায় দিয়েছেন, যে জিতেছে জিতেছে, যে হেরেছে হেরেছে। এখন 2024 আসতে 3 বছর দেরি। রাজনীতিতে 3 বছর অনেক বড় সময়। তো সুতরাং কোনো ভবিষ্যৎবাণী করা মনে হয় না উচিত হবে। আমি জয়দেব বাবুর সঙ্গে একমত। এখনো আমার এখন ইলেকশন শেষ, তো ইলেকশন শেষ, আমাদের মুখ্যমন্ত্রী ইলেক্টেড হয়ে গেছেন, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। এখন আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ রাখবো, দিদি ছেড়ে দিন। আজকে আলাপন বাবু, কাল থেকে আবার কোন এক দ্বিবেদী বাবু হবেন, পরশুদিন থেকে কোন এক আবার ত্রিবেদী বাবু হবেন, আবার দ্বিবেদী বাবুকে যেন বহিরাগত না বলে বসেন। ছেড়ে দিন এইসব চক্করে না গিয়ে এখন জনগণের জন্য দিদি কাজ করুন। ওই যে কথায় কথায় আমি মোদির কোনো কিছু নেব না, আপনাদের মনে করিয়ে দিচ্ছে। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তখন ইলেকশন চলছিল, বলেছিলেন 5 তারিখ থেকে পশ্চিমবাংলায় সবাই ফ্রি ভ্যাকসিন পাবে বলেছিলেন। আজকে ভ্যাকসিনের কি পরিস্থিতি? আজকে পশ্চিমবাংলায় ভ্যাকসিনের কি পরিস্থিতি? সেন্ট্রাল গভর্নমেন্ট তো হাত তুলে দিল, বলে ঠিক আছে আপনি প্রকিওর করুন, আপনি ভ্যাকসিনেশন করুন, যা পারেন করুন, করে দিয়েছে। আজকে পশ্চিমবাংলায় ভ্যাকসিনের কি পরিস্থিতি এটা আপনাদের থেকে ভালো কেউ জানে না। আজকে আবার সুপ্রিম কোর্টে ওই ভ্যাকসিনেশন নিয়ে মামলাও হয়েছে। সুপ্রিম কোর্ট কেন্দ্রের সরকারকে বলেছেন যে আপনারা যে এইভাবে করছেন সেটা আপনি করে নিতে পারেন না। সেটা কতটা ঠিক কতটা ভুল সেটা সুপ্রিম কোর্ট বিচার করছেন। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে, দেশে হোক রাজ্যে হোক যেখানে যেই সরকার আছে, এরম তো নয় যে পশ্চিম বাংলা ছাড়া আর অন্য কোনো স্টেটে সরকার নেই, আর এরমও না যে অন্য সব স্টেটে আমাদেরই সরকার আছে, সেরমও না, আমাদের বিরোধী দলেরও সরকার আছে। যত ঝামেলা সব এইখানটাই কেন? ওই পিনারাই বিজয়নের সঙ্গে, মানে কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর তো কোনো বিবাদ লাগে না। তাহলে কি আমরা ধরে নেব কেরলের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে সমর্থন করেন? একদম না। স্ট্যালিনের সঙ্গে তো বিবাদ লাগছে না। ইভেন ওই কংগ্রেসের ওই পাঞ্জাবে ক্যাপ্টেন অমরিন্দর সিং এর সঙ্গে তো বিবাদ লাগছে না। ওড়িশায় বিজু পটনায়ক বিবাদ লাগছে না। এমন কি আছে আপনার মধ্যে দিদি যে সারাক্ষণ আপনি ওই কি বলে বিরোধিতা করে যাবেন, যাই করব তাতেই বিরোধিতা করবেন? এটা কি? একটা জায়গায় কোথাও গিয়ে আপনি যদি মনে করে থাকেন, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যদি মনে করে থাকেন আমি বাংলার প্রধানমন্ত্রী, তাহলে আলাদা কথা। আদারওয়াইজ প্রত্যেক স্টেট গভর্নমেন্টকে একটা কথা মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে আর্টিকেল 256 অফ দ্য কনস্টিটিউশন। প্রত্যেক স্টেট গভর্নমেন্ট, যখন কংগ্রেসের সরকার ছিল, আমাদের সরকার ছিল তো গুজরাটে, কই নরেন্দ্র মোদীর সঙ্গে কংগ্রেসের ওই বিবাদ তো লাগেনি যে কংগ্রেসের কোনো মানে ওই সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো নীতি ইমপ্লিমেন্ট করতে দেব না, হয়েছে? এরকম তো হয় না। ওইটা কেবলমাত্র পশ্চিম বাংলায় হয়। তার কারণ একটাই, পশ্চিম বাংলায় দিদিকে প্রমাণ করতে হবে দুধেল গায়ের সব থেকে বড় লালক পালক উনি। আর জনগণ গোল্লায় যাক, আমার কিছু দেখার দরকার নেই। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের সব স্কিমের হয় বিরোধিতা করব, নয় নাম পাল্টাবো। যখনই টাকার ইউটিলিটি সার্টিফিকেট চাইবে তখন বলবো তুই হিসেব দিয়েছিস, যে হিসেব দেব। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে তুই হিসেব দিয়েছিস যে টাকা দেব। এ তো টিট ফর ট্যাট হচ্ছে। কিন্তু এর মধ্যে যেটা হচ্ছে, মানে ওই আমাদের দিদির ইগোর জন্য
পশ্চিম বাংলার জনগণের ভয়ানক ক্ষতি হচ্ছে। তাই আমি করজোড়ে অনুরোধ করছি আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে, দিদি বিরোধিতা আবার 2026-এ করবেন, যখন ইলেকশন লড়বেন রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, যেভাবে এবার জিতেছেন তখনও জিতবেন। 2024-এ আমরা যখন ইলেকশন লড়বো সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য, আমরা রিপোর্ট কার্ড নিয়ে আসবো জনগণের সমক্ষে। জনগণ যদি মনে করে যে আমাদের দল ভালো কাজ করেছে, আমাদের সরকার ভালো কাজ করেছে, জনগণ আমাদেরকে রিনিউ করবেন। যদি জনগণ মনে করেন যে না ভালো কাজ করেননি, তো জনগণ আমাদেরকে বার করে দেবেন। এটাই তো ডেমোক্রেসির মজা। এখন 2024 অনেক দেরি, এখন 2024-এর 3 বছর বাকি আছে। আমার তো মনে হয় প্রত্যেকটি রাজনৈতিক দলকে, আরো একটা কথা, ওই যে কালাইকুন্ডার যে মিটিংটা, সেই মিটিং এ কি শুধু শুভেন্দু অধিকারী আমাদের গভর্নর কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন? আরো একজনকে ইনভাইট করা হয়েছিল, অধীর রঞ্জন চৌধুরী। কে উনি? উনি তো কংগ্রেসের নেতা। ওনার একটাও সিট অ্যাসেম্বলিতে নেই, মানে ওই কংগ্রেস দলের একটাও সিট অ্যাসেম্বলিতে নেই। ওনাকে সকাল 7টায় ইনভাইট করা হয়েছিল, ওনাকে সকাল 7টার সময় ইনভাইট করা হয়েছিল। ঠিক আছে, যখন উনি দিল্লিতে ছিলেন বলে উনি আসতে পারেন। দেখানোর জন্য যে আমরা ইনভাইট করেছি বিরোধী দলনেতাকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝানোর জন্য, তার ইমেজকে নষ্ট করার জন্য আজকে কিন্তু এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হয়েছে। এটাই তৃণমূল তরফের বক্তব্য। দীপঙ্কর বাবু দেখুন, পিএম অফিস, সিএম অফিস, যখন পিএমও টু সিএমও কথা হয় না, তখন আমার মনে হয় রাজনীতি বলে কিছু হয় না। পিএম এর একটা প্রোগ্রাম হলো যে আমি ওই যে ফ্লাড হোক বা ওই সাইক্লোন এফেক্টেড এরিয়া আমি দেখতে যাব। উনি সিএম কে রিকোয়েস্ট করলেন যে কলাইকুন্ডায় আপনি একটা মিটিং, আপনি থাকবেন, আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেবেন, ওই হোয়াট এভার যা ছিল। সিএম ওর চিঠি তো আমার কাছে নেই, পিএম ওর চিঠি যা মিডিয়া থেকে যা শোনা। তো ওনাকেও বললেন, এট দ্য সেম টাইম অপোজিশনকেও বললেন, এট দ্য সেম টাইম আরো একটা দল যার কোনো রিপ্রেজেন্টেশন নেই অ্যাসেম্বলিতে, তাকেও ডাকলেন যে আপনিও থাকুন এইখানে। ওয়েস্ট বেঙ্গলের জনগণের জন্য মুখ্যমন্ত্রী কি বলছেন ওটা আপনারাও শুনুন, আমরা কি ডিসিশন নেব সেটা আপনাদেরও একটা সে থাকবে। এটা তো খুবই ভালো লক্ষণ, এতে আপত্তি করার কি আছে? ইলেকশন তো ওভার, ইলেকশন হয়ে গেছে। জনগণের কাজ করার যদি আমার সত্যিকারের ইচ্ছা থাকে, তো আমার লোকের সঙ্গে কথা বলতে আপত্তিটা কোথায়? ধরুন ওইখানে শুভেন্দু ছিল, তক্কের খাতিরে ধরে নিলাম শুভেন্দু ছিল, শুভেন্দু অধিকারী ছিলেন লিডার অফ অপোজিশন। তো অ্যাসেম্বলিতে যখন লিডার অফ অপোজিশন থাকবেন, তখন কি উনি অ্যাসেম্বলিতে যাবেন না? যাবেন কি যাবেন না? এটা তো কোনো যুক্তি হতে পারে না ভাই। এ তো আমার বাড়ির ঝগড়া নয় যে আমার কালকে দীপঙ্করের সঙ্গে আমার ঝগড়া হয়ে গেল, আমি দীপঙ্করের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ করে দেবো, তা নয়। এটা দুটো ব্যক্তি, এমন ব্যক্তি যারা সাংবিধানিক পদে বসে রয়েছেন, তাদের মধ্যে কথাবার্তা, তাদের মধ্যে ট্রানজেকশন। আর যদি এটাই হতো তো প্রাইম মিনিস্টার, হ্যাঁ তবে এইটুকু বলতেই পারি, আমাদের মুখ্যমন্ত্রী নিজের ইগো স্যাটিসফাই করেছেন, প্রধানমন্ত্রীকে মজা দেখিয়ে দিয়েছেন, 30 মিনিট ওয়েট করিয়েছে, সুন্দর কাজ করেছেন। ওইটা ওনার মনে হয়েছে উনি করেছেন, দ্যাটস অল। জনগণ দেখছে। ধন্যবাদ উদয়বাবু, আমাদের সময় একেবারে শেষ, তাই অনুষ্ঠান এখানে আমরা শেষ করব। জয়দেববাবুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, তার মতামত শেয়ার করার জন্য। সবাইকে শুভরাত্রি জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করতে যেতে যেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য, যেটা আজকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা ইস্যু রেখেছিলাম, তিনি আর কি বলেছেন আমরা একটু শোনাবো দর্শকদের, শুনুন। And this is the blunder of the central government, great blunder. They want to bulldoze the state government totally. They want to play only the political vendetta. Who has taken this decision? This is illegal, unconstitutional. And we do not know who are their political advisors. Maybe some political advisor, this Prime Minister and Home Minister. It's really danger for the country.
And it is not only they are going to bulldoze the federal structure, they are going to the moral of the bureaucrats throughout the country. Please remember, if the top officer of the state, he gets this type of humiliation, insultation, the behavior after working full of life, dedicated full of his life for the government, for the public, and after that, central government cannot force him to join Government of India without his consent, or the consent is without the consent of the state government, the detailed consultation. What message Modi government is giving to the country? They want to create disaster for the federal structure. They want to damage the bureaucracy. Not only Alapan Bandyopadhyay, I thanks to him that he আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে রাজনীতি চলছে নবান্নে, যেভাবে আজকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে যেভাবে নিয়ে আজকে কেন্দ্র এবং রাজ্যের যে সংঘাত, সেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করলাম এবং তুলে ধরার চেষ্টা করলাম। আজকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে মোদিজির ম্যাজিক, অমিত শাহের কৌশল এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে স্ট্র্যাটেজি আজকে কাজ করছে, তা সেখানে দেখতে গেলে কি কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সব জায়গায় কিন্তু জয়ী, এবং সব জায়গায় তিনি কিন্তু সব বাজি মাত মেরে কেন্দ্রকে তিনি কিন্তু সবসময় এগিয়ে রয়েছেন। আমরা আজকে সেই বিষয়গুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের মতামত অবশ্যই আমাদের জানাবেন আমাদের কমেন্ট বক্সে গিয়ে। আপনাদের মতামত আমাদের কাছে বহু মূল্যবান। আজকে আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষ, তাই অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। নমস্কার, শুভরাত্রি।